আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের একটা ক্লাসে, সলভ ক্লাসে। আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটা সলভ নিয়ে চলে আসছি আমরা। চলো তাহলে আমরা একটু শেয়ার করে দিই ক্লাসটা, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটা তারপর আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমরা একটু গ্রুপে শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আমি দিয়েছি কিছু গ্রুপে শেয়ার। আচ্ছা, আপু গ্রুপগুলোতে একটু শেয়ার দেখ যাদের স্টুডেন্টদের জন্য। আমরা একটু দেখি, তোমরা একটু ক্লাসটাতে জয়েন করো। আজকের পরীক্ষা কেমন হলো সেটা আগে জানাও। হ্যাঁ, আমাদের দীর্ঘদিনের আসলে প্রতীক্ষার একটা ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো সেটা আমাদের প্রত্যাশার জায়গাও থাকে বেশি। এবং প্রশ্ন কেমন হলো, প্রশ্নে ভালো হলো না খারাপ হলো, কঠিন হলো না সহজ হলো, সেটা একটা অবজারভেশন আমাদের থাকে বিভিন্ন জায়গা থেকে। এবং তারপরেই প্রশ্ন ওঠে যে আমরা চান্স পাওয়ার জন্য কাটমার্ক কত হতে পারে। সো কাটমার্ক কত হতে পারে এটা আসলে আরও সময়ের ব্যাপার। আমরা আজকে তোমাদের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আসলে তোমরা কি উত্তর করেছো, সেটা কতটা ভুল হলো বা সঠিক হলো সেটার জন্য তোমরা যাচাই করতে পারো। তার জন্য আজকে আমাদের কোয়েশ্চেন সলভ এই লাইভ সেশনটা। আশা করছি আমরা আমাদের সর্বোচ্চ অথেন্টিসিটি মেনটেন করেছি আমরা প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে বা সঠিক উত্তর বাছাই করার ক্ষেত্রে। আশা করব বাংলা, ইংরেজি এবং জিকের প্রত্যেকটা প্রশ্নের তোমরা সঠিক উত্তর জানতে পারবে এবং আসলে তুমি মিলাতে পারবে যে তোমার কোন প্রশ্নটার সঠিক উত্তর হলো বা কোনটা হলো না। আমরা বেশ সতর্কতার সহিত আমরা প্রত্যেকটা উত্তর নিয়ে কাজ করেছি এবং উত্তরগুলোতে আসলে তোমরা অনেক জায়গায় অনেক রকম উত্তর দেখো, এই জন্য অনেকে আবার কনফিউজড হয়ে যাও যে আমি তো উত্তর এক জায়গায় দেখছি এ আর এক জায়গায় দেখছি বি, আসলে কোনটা সঠিক। সো এই কনফিউশনটা থেকে যেন তোমরা বের হয়ে আসতে পারো, তোমরা যেন কনফিডেন্সের জায়গা তৈরি হয় যে আমি যা দিলাম তা সঠিক কি ভুল সেটা জানতে পারোটা কিন্তু একটা কনফিডেন্সের জায়গা, না যে আমি যা দিলাম সেটা কি ভুল হলো না সঠিক হলো সেটা জানতে পারোটা কিন্তু আমার প্রবলেমগুলো জানতে পারা। সো আমরা চেষ্টা করবো আজকে বাংলা, ইংলিশ এবং জিকের প্রত্যেকটা উত্তর খুবই অথেন্টিসিটির সাথে দেওয়ার জন্য, যেন তোমরা তোমাদের যাচাই করতে পারো উত্তর সঠিক বা ভুল হলো। এবং সবার জন্যই আমরা শুভকামনাই জানাবো সেটা যে তোমরা যেমন পরীক্ষা দিয়েছো তার জন্য তোমরা যারা পরিশ্রম করেছো, কঠোর পরিশ্রম করেছো, তোমরা যা উত্তর দিয়েছো সেগুলো যেন সঠিকভাবে দাও সেটাই প্রত্যাশা করি এবং তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটাই পাও। যদিও ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার ফলাফল দিতে প্রায় 25 বা 30 দিনও সময় লেগে যাবে, যেহেতু রিটেনের আমাদের প্রশ্ন থাকে, তাই না? আচ্ছা, এখানে আমি বলতেছি আর একটু ভালো করে পড়লে ভালো হইতো। এই জিনিসটা তো আমরা তোমাকে প্রথম থেকে বলছি, যখন আমি তোমাকে পড়াইছি, দেখো ক্লাসের মধ্যে আমি বলছি বারবার, হ্যাঁ, যে তোমরা একই কথা, সাম্প্রতিক কবে পারবেন, সাম্প্রতিক কবে পড়াবেন। আরে বাবা, আগে তুমি নর্মাল জিনিসগুলো পড়ো, তারপর তুমি সাম্প্রতিক। তোমাকে আমি লাস্টে সাম্প্রতিক এই জন্য পড়াই, হ্যাঁ, যাতে লাস্টের দিকে যেন একটু পড়লে যেন মনে থাকে। তারপর তোমার যেটা কাটমার্ক বলতেছো, দেখো কাটমার্ক একটু কোনটা দিবা, কাটমার্কটা একটু ভিন্ন কেন হবে। দেখো আমরা জানি যে সায়েন্স, আর্টস, কমার্স, তাই না, তোমাদের তিনটা ডিপার্টমেন্টে তোমরা পরীক্ষা দিছো, সবার কাটমার্ক সেম হবে না। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু সায়েন্সে যারা পরীক্ষা দিছো তাদের সাথে তোমাদের কম্পিটিশন হবে, তার মানে তোমাদের কাটমার্ক হবে সায়েন্সের স্টুডেন্টের মধ্যে। এখন তোমার কাটমার্কের সাথে তোমার আর্টসে যারা স্টুডেন্ট তাদের মিলবে না, সেম এটাই। দেখো তোমার এটা আলাদা কাটমার্ক হবে, এটা আলাদা কাটমার্ক হবে। এখানে তার প্রিলি না, ঠিক আছে, বিসিএস প্রিলি না, ঠিক আছে, আমি দিলাম একটা নির্দিষ্ট সংখ্যক, যে আমি এখন আচ্ছা ঠিক আছে 200-র মধ্যে পরীক্ষা হয়েছে, আমার 110 হলে আমি এটা বুঝতে পারবো। এখানে আবার রিটেন আছে, এখন তোমার সাথে আমার রিটেনে মিলবে না, তুমি কম বেশি সবারই হবে। সেখানে কাটমার্ক কত সেটা কেউই বলতে পারবে না। বাট এটা বোঝা যাচ্ছে যে প্রশ্নের ধরন অনুযায়ী তুমি যেভাবে দেখছো জিকে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, তুমি যদি জিকে দেখো যে 30টার মধ্যে তুমি যদি 20টাও যদি পারো, তুমি কিন্তু অনেক আগায় যাবা, কারণ অল ওভার কোশ্চেন কিন্তু আসলে মোটামুটি কিন্তু বলা যায় হার্ড হয়েছে। সো যে এটা যারা পাস করতে পারবা, যারা পাস করার পর একটু ভালো নাম্বার তুলতে পারবে, তাদের কিন্তু আসলে মানে পসিবিলিটি আছে। সো যারা একটা ভালো একটা মার্ক তুলতে পারছো, যারা হ্যাঁ তুলতে পারছো, তারা একটা ধারণা রেখে নাও যে ঠিক আছে আমরা মানে চান্স আশা করতে পারি। সো এটা ডিপেন্ড করে আসলে যে উপরে কত উঠবে। দেখো কাটমার্ক অলওয়েজ উপরে কত উঠবে, ঠিক সেভাবে নিম্নে আবার কতটুকু যাবে, এটা এখন কেউই বলতে পারবে না। তোমরা এটা নিয়ে তোমরা দেখবে হাজারভাবে চিল্লাচিল্লি করবা। সো এটা চিল্লাচিল্লি না করে যা পড়ছো পরীক্ষা দিয়ে আসছো, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ওকে, আসসালামু আলাইকুম। সবাই মোটামুটি পরীক্ষা আশা করি সবার ভালোই হয়েছে। পরীক্ষা যার যেমনই হয়েছে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। হ্যাঁ, তো ভালো হয়েছে খারাপ হয়েছে, এখন আসলে এটা নিয়ে আমার মনে হয় যে অত চিন্তা করার কিছু নাই এবং এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। যদি ভালো হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি তোমার কাছে মনে হয় খারাপ হয়েছে,
তাহলে ওইটা তো তুমি চাইলে এখন আর ভালো করতে পারবা না। তো যেটা আমার হাত থেকে সরে গেছে সেটা নিয়ে আসলে বেশি চিন্তা করা, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এটা আমি বারবার মতো বলি, এবং গতকাল আমাদের পেইড গ্রুপে হচ্ছে আমি লাইভে এসে একই কথাটা বলছি যে যেটা হবে সেটা হবেই, সেটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। যেটা হয়ে গেছে সেটা তো আমার হাতে একেবারেই নাই, তো সেটা নিয়েও চিন্তা করার দরকার নাই। কাটমার্ক কত আসে যেটা আপু বললো, যে এগুলো নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই। তুমি হিসাব করে দেখলে কাটমার্ক এত আসবে, তোমার চান্স হয়ে যাবে, তোমার মেরিট পজিশন এত হবে, তুমি এত নাম্বার পাইছো, সবকিছু হিসাব নিকাশ করেও দেখবে যে হয়তো তুমি চান্স পাও নাই। আবার আরেকজন আছে সে কোনো কিছু হিসাব নিকাশই করে নাই, দেখবে যে রেজাল্টের দিন সে চান্স পেয়ে গেছে। তো কাজেই এই বিষয়টা আসলে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি এবং যতটা চিন্তা করতেছি, অত চিন্তা করার মতো এটা মোটেই বিষয় না। ওকে, আর আমরা আজকের এই সেশনে আমরা হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করিয়ে দিব। এবং আমার কাছে বাংলা প্রশ্ন আমি এক ঝলক একটু দেখেছি, আমার কাছে যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন মনে হয়েছে এবং খুবই সহজ, কিন্তু অপশনের ভিতরে অনেকগুলো প্রশ্ন, অনেক প্যাচ আছে, তো সেগুলোও ক্লিয়ার করব। বাট প্রশ্ন ওভারঅল বাংলা আমি জানি না যে জিকে বা ইংরেজিতে তোমাদেরকে কেমন বলছে, বাট বাংলা প্রশ্নটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিছু প্রশ্ন একেবারেই কমন আসছে, যেমন তোমরা দেখছো অপরিচিত গল্পের একটা লাইন তুলে দিয়ে বলছে যে এটা কোন ইয়েতে, তো কোশ্চেনটা অনেক সহজ। বানান থেকে কোশ্চেন আসছে। নর্মালি ধরো আমাদের গ্রুপে আমি এর আগে একটা সাজেশন দিয়েছি যে এখানে অভিধান বর্ণানুক্রম ছিল, বানান ছিল, তারপরে হচ্ছে অপরিচিত গল্প ছিল, মোটামুটি যেগুলো থেকে দিছি পারিভাষিক শব্দ ছিল, একদম হুবহু ওই সাজেশনটা ওই টপিকগুলোই পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো যাই হোক, হোপফুলি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো আমরা তাহলে আপু মনে হয় শুরু করে দিতে পারি। আমি শুরু করে দিই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আস্তে ধীরে চলে যাই আমাদের ক্লাসে। তো আমরা একটুখানি আগে বাংলায় আছে। ওকে, তো আমি একটু তোমাদেরকে আমাদের কি ওকে বাংলা, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে তোমাদেরকে আমি জাস্ট এক নজর একটু বলে দিব, আমি বেশি সময় নিব না, এক নজর একটু বলে দিব। অ্যান্ড অনেকগুলো কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের ইয়েতে একটু মানে একটু বুঝার আছে। আমি প্রথমে বুঝার কোশ্চেনগুলো দিয়ে একটু শুরু করব, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। যেমন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে বলো তো? আমরা যেগুলো সলভ করবো এগুলো এখানে দাগ দিয়ে রাখবো, পরে আমরা আবার বাকিগুলো সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা, তো খেয়াল করো, আমরা যদি একটুখানি যদি দেখি, তোমরা আমাকে একটু আনসার করো, হ্যাঁ, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে বলছো জলধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? জলধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? তোমরা একটু আনসারগুলো করো, যারা আনসার করছো আমি একটু দেখবো যে তোমাদের আসলে আনসারগুলো হয়েছে কিনা। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উচ্চারণ থেকে আসছে, সন্ধিবিচ্ছেদ বলছি, ও সরি। তো উচ্চারণ থেকে এই টপিকটা প্রশ্ন আসছে, আমরা একটু এইটা একটু সলভ করি এবং আমি দেখবো যে আসলে তোমাদের কয়জনেরটা সঠিক হয়। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বলো কার কোনটা, কে কোনটা আনসার করছো, কে কোনটা আনসার করছো এবং কোনটা হবে। গুড। আচ্ছা, তো এখন আসো আমরা একটুখানি যদি দেখি। প্রথমত হচ্ছে দেখো, আমি যদি অপশন যদি বাদ দিই, এটা তো হবেই না, কি এটা হবে? এটা হবে না। আচ্ছা, এখন এখানে বলছো জলদি, তুমি যদি এইটা জয় সাত ওকার, এটা প্রোনাউন্সিয়েশন এটা আসেই না, সো দ্যাটস এটা বাদ। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এখানে আছে জলধি আর এখানে আছে জলধি। তো বুঝতেই পারতেছো উচ্চারণে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, জলধি। এখানে লয়ের সাথে একটা ওকার আসে উচ্চারণ, জলধি। নর্মালি উচ্চারণ যেভাবে ওইভাবে। সো খুব যথেষ্ট সহজ প্রশ্ন ছিল এটা, উচ্চারণ থেকে সচরাচর এত সহজ প্রশ্ন আসে না, তাই না? তো এই প্রশ্নটা অনেক ইজি প্রশ্ন ছিল। ওকে, সো আসো আমরা এর পরের প্রশ্নটাতে যাই। আমাদের এর পরের প্রশ্নে বলছে যে যেমন কুকুর তেমন মুগুর। এখানে যেমন তেমন কি, এটা তোমাদেরকে ক্লাসে পড়াইছি। তো আমি বরাবর মতো এটা তোমাদেরকে, এই জিনিসটা তোমাদেরকে বাক্য প্রকরণে পড়াইছি। এই জিনিসটা তোমাদেরকে যখন ওই যে সর্বনামের ক্লাসিফিকেশন যখন পড়াইছি পদ প্রকরণ, তখন এটা পড়াইছি। একদম হুবহু প্রশ্ন, সহজ প্রশ্ন, যে যেমন তেমন। আমরা বলি যে সাপেক্ষ সর্বনাম হচ্ছে যদি, তবে, এরকম জোড়া জোড়া আকারে থাকলে সেটাকে আমরা বলি সেটা কি সাপেক্ষ সর্বনাম। ওকে, তো এটা তো খুবই সহজ। নির্দেশক সর্বনাম হচ্ছে যেগুলো দিয়ে নির্দেশ করে, যেমন এই কলম, এইটা হচ্ছে নির্দেশক সর্বনাম। আত্মবাচক সর্বনাম হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, দ্যাম সেলফ, হিম সেলফ, মানে দ্যাট মিনস যেটা দিয়ে নিজেকে বোঝায়। এরপর সাকুল্যবাচক সর্বনাম হচ্ছে যেটা দিয়ে সবাইকে বোঝায়, সব, সকল, সবাই। সো রাইট অ্যান্সার হচ্ছে সাপেক্ষ সর্বনাম। খুবই সহজ প্রশ্ন ছিল, একদম মানে একদম সহজ প্রশ্ন ছিল এগুলো। মানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এত সহজ, এটা এই যে এটা কোনো প্রশ্নই না। জাস্ট দেখো, অপরিচিত গল্পের একটা লাইন তুলে দিয়েছি, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত, অপূর্ব।
এখন তুমি খেয়াল করে দেখো এবং কোশ্চেনটাও তুমি দেখো যে একটা ধরো তুমি জানোই না এটা অপরিচিত গল্প, তারপর তুমি আনসার করতে পারবা। এটা দেখো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। দেখো এই যে মানব কল্যাণ, এগুলো তো প্রবন্ধ, এগুলোর ভিতরে এরকম রোমান্টিক টাইপের প্রশ্ন মানে লাইন আসার তো প্রশ্নই আসে না, তাই না? সো এটা বাদ, বিলাসী হবে না, এটার উত্তর হচ্ছে অপরিচিত। এটা একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা একটুখানি দেখি, এটা তোমরা সবাই জানো, এগুলো আমি একটু পরে সলভ করতেছি, এগুলো জাস্ট এক নজর আমি বলে যাব। এবং এই কোশ্চেনটা দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতা। তো এখানে বলছে যে কবিতায় নেই, দ্যাট মিনস কোন শব্দটা কবিতায় নেই। তোমরা যদি খেয়াল করে দেখো যে যখন সন্ত্রাস আসে বই, এমন একটা লাইন ছিল, সো এটা ডেফিনেটলি ছিল। মানবিক বাগান কোমল বন হচ্ছে তসনস, এরকম একটা লাইন ছিল। স্মৃতিগন্ধে ভরপুর, তাই না? স্মৃতিগন্ধে ভরপুর, সো এটাও ছিল। কিন্তু এই যে এটা ছিল না, আবাহন, এই শব্দটা ছিল না। সো যেহেতু এটা ছিল না, তার মানে এটা রাইট অ্যান্সার। এইটাও একেবারে সহজ প্রশ্ন, কবিতাটা একটু ভালো করে পড়লে। মানে এখানে 4টা শব্দ দিছে, এখন কোন শব্দটা আমার এই কবিতাতে নেই, ফেব্রুয়ারি 1969 কোন শব্দটা নেই, এটা কিন্তু খুবই মানে ক্রিয়েটিভ একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। মানে খুব কবিতাটা খুব ভালো করে না পারলে বা না পড়লে এটা আসলে পারার কথা না, কারণ 4টা শব্দ তোমার মানে খুব ক্রিয়েটিভ প্রশ্ন ছিল, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। এবং এইরকম প্রশ্ন ইউনিভার্সিটিতে খুব কম আসে। মানে আমি এই ধাঁচের প্রশ্ন যে 4টা শব্দ দিয়ে বলো কোনটা নেই, এটা সম্ভবত প্রথম আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে দেখলাম। এই প্রশ্নটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এটা এক কথায় প্রকাশ, এগুলোতে একটু পরে যাচ্ছি। এইটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে কোন শব্দগুচ্ছতে আবিধানিক ক্রমে সঠিক। এটা তোমাদেরকে অভিধান বর্ণানুক্রম যখন আমি পড়াইছি, সহজ ছিল। এবং অভিধান বর্ণানুক্রম যখন তোমাদেরকে পড়াইছি, তখন কিন্তু আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছিলাম যে অভিধান বর্ণানুক্রম থেকে পরীক্ষাতে মাস্ট প্রশ্ন আসবে, এবং দেখো যে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নটাতে তোমরা কি উত্তর করছো আমি একটু জানতে চাই, কারণ এটাতে অনেকেই ভুল করবা, অভিধান বর্ণানুক্রম, এবং মোটামুটি ভালো প্রশ্নই ছিল এটা। ওকে, তো দেখো, তোমার ফার্স্ট অফ অল তোমাকে অভিধান বর্ণানুক্রমে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে মানে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু তোমাদেরকে একটা কৌশল শিখাইছি ক্লাসে, যে ডিফারেন্ট যখন শব্দ থাকবে তখন তোমাকে সবগুলো শব্দ তোমাকে দেখতে হবে, কিন্তু যখন তোমার সিমিলার মানে শব্দ থাকবে তখন তুমি একটা একটা করে মিলাবা। আচ্ছা, এই অপশনটাতে একটু দেখো তো, এখানে আছে দীর্ঘিকার, আবার দেখো এখানে আছে রস্যিকার। এবার বলো এটা কি ঠিক আছে? সবগুলোই তো দ দিয়ে, ভেরি গুড। বাট এখানে আছে দীর্ঘিকার, এখানে আছে রস্যিকার, তাহলে বলো তো এটা কি ঠিক আছে? ঠিক নাই, তাহলে এইটা আমার আগেই বাদ। হাই কলম কই গেল? তাহলে নিচেরটা বাদ, কেন বাদ বুঝতে পারছো? নিচেরটা এই কারণে বাদ যে প্রথম কলম পড়ে গেছে, প্রথমটাতে দীর্ঘিকার আছে, পরেরটাতে রস্যিকার, তাহলে স্বাভাবিকভাবে দীর্ঘিকার আগে আসবে না রস্যিকার আগে আসবে? বলো তো ভাইয়া, তাই কোনটা আগে আসবে? ডেফিনেটলি রস্যিকার আগে আসবে, তো এটা আগেই বাদ, বুঝছো? এখন এখানে দেখো, এখানেও ক, এখানেও ক, এখানেও ক, এখানেও ক, তো এত ক এর মধ্যে দেখো তুমি যদি নর্মালি যদি চিন্তা করো, এই ক এর পর আছে ক, দেখো এই ক এর পর আছে মূর্ধন্য ষ, এই ক এর পর আছে ল, তাহলে এই ক এর পর আছে ক, এই ক এর পর আছে দন্ত ন। বলো সিকোয়েন্স ঠিক আছে? কেমনে মূর্ধন্য ষ আগে কেমনে আসে, ল আগে কেমনে আসে? বলো, এটা তো সিকোয়েন্স ঠিক নাই, ঠিক আছে? সিকোয়েন্স ঠিক নেই, তার মানে এটা ভুল। এরপর দেখো এখানে আছে দন্ত স, এখানে আছে দন্ত সর সাথে ম, এখানে আছে দন্ত সর সাথে ব, এখানে আছে দন্ত সর সাথে ম। এবার দেখো, ধরো এখানে আছে দন্ত সর সাথে মফালা, তাই না? এখানে আছে দন্ত সর সাথে বফালা। এবার বলো ব আগে না ম আগে? প ফ ব ভ ম, তাই না? দেখো তো ব আগে না, তো কাজে এটা তো আসলে হবে না, এটাও ভুল আছে, তাই না? মানে জাস্ট সিম্পলি তুমি জিনিসগুলো বের করতে পারো, তার মানে দ্যাট মিনস রাইট অ্যান্সার এইটা। তুমি এখানে খুব সুন্দর করে তুমি দেখো যে এখানে কিন্তু তোমার সবগুলো সঠিক উত্তর মিলে যায়, সরেও 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 সরেও, ঠিক আছে? আবার এখানে আছে কি দন্তন, দেখো এখানে আছে দন্তন, এখানে আছে দন্তন আকার, তাই না? এরপর আছে এখানে আছে দন্তন রস্যুকার, এখানে তারপর হচ্ছে কি ম আছে, তো ঠিকই তো আছে। দেখো এই যে দন্তন, দন্তনের সাথে আকার, আকারের পর রস্যুকার, তো এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝছো ভাইয়া? প্রশ্নটা কিন্তু মানে সহজ ছিল, বাট অভিধান বর্ণানুক্রমে এর থেকে সহজ প্রশ্ন আসলে আর হয় না। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি এই প্রশ্নটা সলভ করো। এগুলো একদম তোমাদেরকে ক্লাসে এত সুন্দর করে পড়াইছি, আমার কাছে মনে হয় যে তোমরা এগুলো ভুল করতেই পারো না, মানে এগুলো ভুল করতেই পারো না। দেখো এখানে বলছে বুকের ভেতর দারুণ ঝড়, হ্যাঁ বুক পেতেছি গুলি কর। দেখো প্রথমত বুঝো, এখানে মিশ্র বাক্য জটিল বাক্য দুইটা অপশানে আছে। এখন মিশ্র বাক্য জটিল বাক্য দুইটা একই জিনিস, তো বুঝতেই পারতেছো সচরাচর এরকম প্রশ্ন হয় না। সো দুইটা যেহেতু একই, সো এই দুইটা হবে না। এখন হয় সরল হবে,
এখন তোমাদেরকে নিশ্চয়ই আমি পড়াইছিলাম বারবার, সরল বাক্যে দুইটা একটা সমাপিকা ক্রিয়া থাকে। বলো তো ভাইয়া কি বলছি? সরল বাক্যে কি থাকে? একটা সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। এম আই রাইট? তো এখানে দেখো বুকের ভেতর দারুণ ঝড়, এই ঝড়টা হচ্ছে মানে ঝড়, বুকের ভেতর দারুণ ঝড় বয়ে যাচ্ছে, এরকম আর কি। বুকের ভেতর আছে দারুণ ঝড়, এখানে ক্রিয়াটা উজ্জ্ব আছে, তার মানে বুঝতে পারতেছে এটুক পর্যন্ত একটা সরল বাক্য। এটুক পর্যন্ত কি বাক্য? একটা সরল বাক্য। কেমনে বুঝলাম বলো তো? এই বাক্যটা দেখো তো পুরো মনের ভাব প্রকাশ করতেছে, বুকের ভেতর দারুণ ঝড়। আবার দেখো বুক পেতেছি গুলি কর, এখানে তো কর তো ডিরেক্ট সমাপিকা ক্রিয়া, তাহলে এটা আরেকটা সরল বাক্য। এখন দেখো দুইটা সরল বাক্যের মাঝে আমরা যখন পড়ছি যে দুইটা যোজক যুক্ত হয়, কোন একটা যোজক যুক্ত হয় কিংবা কোন একটা কমা যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। সো আনডাউটলি, নো ডাউট ইট, যে এটা যৌগিক বাক্য। বুঝতে পারছো? তাহলে এইটাও কিন্তু খুব সহজ প্রশ্ন ছিল। আমি বারবার বলছি যে মানে একটু পড়াশোনা করলে বাংলাটা আসলে খুব সহজ। এইটা উপসর্গ থেকে আসে, উপসর্গে। তো দেখো বলছে আদিক্য অর্থে পরা উপসর্গে ব্যবহৃত হয়েছে। আদিক্য অর্থে, হ্যাঁ আচ্ছা বুঝো আগে এখানে কি বলছে? আদিক্য অর্থে। এখন আগে বুঝতে হবে আদিক্য মানে কি। আদিক্য অর্থে যে বলছে, এখন আদিক্য শব্দের অর্থ কি এটা জানো তোমরা? বলো, আদিক্য শব্দের অর্থ কি? গুড। আদিক্য শব্দের অর্থ কি? আদিক্য শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি। আদিক্য শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বেশি, অতিশয় বেশি, সর্বোচ্চ মাত্রায়, এরকম অর্থ বুঝায়, তাই না? আচ্ছা এখন দেখো, আচ্ছা বলো তো পরামর্শতে কি অনেক বেশি এরকম বুঝায়? না। দেখো পরাধীন মানে কি? অনেক, এই শব্দটার ভিতরে অনেক আছে, অনেক। পরাধীন মানে কি? হেরে গেছে, তো অনেক এখানে। এরপর বলছে পরাগায়ন, এটা তো নাই। এই শব্দটা খেয়াল করো, পরাক্রান্ত। বলো পরাক্রান্ত শব্দের অর্থ কি? বাবারে তুমি যদি শব্দের অর্থ যদি না জানো তাহলে কখনোই পারবে না। পরাক্রান্ত শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বলবান। পরাক্রান্ত শব্দের অর্থ কি? অত্যন্ত অত্যন্ত বলবান, তাই না? আচ্ছা তাহলে বলো তো এটাই রাইট অ্যান্সার। মানে বলবান এই শব্দটাকে আরো হাইলাইট করার জন্য, আরো বেশি বোঝানোর জন্য এটাকে বলছে অত্যন্ত, মানে অত্যন্ত শব্দটা আসছে, এই যে শব্দের মধ্যে অত্যন্ত আসছে, তার মানে বুঝতে পারতেছো এই পরা উপসর্গটা এখানে আধিক্য অর্থ প্রকাশ করছে। বুঝছো? তাহলে অত্যন্ত বীরত্বপূর্ণ অথবা অত্যন্ত বলশীল বলতে আমরা পরাক্রান্ত শব্দটাকে বুঝে থাকি। ওকে, তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে ক। সঠিক উত্তর কি? ক। এখন তোমরা যদি এখানে দেখো, তোমরা যদি কেউ যদি এগুলো উত্তর করো তাহলে তোমরা একটা ছাগল, তোমরা একটা ছাগল। এই শব্দগুলোর ভিতরে অনেক, অত্যন্ত, অনেক, এইটা কোনো ভাইভই নাই এই তিনটা অপশানে। নিচের তিনটা অপশানে অনেক, এটার কোনো ভাইভই নাই। ওকে, সেটা তো হবেই না। সো রাইট অ্যান্সার হচ্ছে আমার ক। আচ্ছা এইবার এইটা আসছে বানান থেকে, যে কোন শব্দগুচ্ছ শুদ্ধ। দেখো খুব নর্মালি তুমি যদি চিন্তা করো, দেখো তুমি খুব নর্মালি চিন্তা করো, কিছু কিছু বানান আছে, এগুলো তুমি জাস্ট একটা বানান যদি কোথা থেকে যদি তুমি যদি ধরে রাখতে পারো, তুমি যদি সেটা যদি বুঝতে পারো, হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে মোটামুটি এই বানানগুলো খুবই সহজ, মানে বানানগুলো খুবই সহজ। আচ্ছা বলো, এই যে স্মরণীয় বানান আছে, স্মরণীয় বানানে কি এটা কি দন্তন হবে নাকি মূর্ধন্য হবে? বলো, 100% এটা কি হবে? মূর্ধন্য, তাই না? স্মরণীয়, এই যে দেখো র এর পরে আছে, নত্য সত্য বিধানে পড়ছো, র এর পরে থাকলে তো ওটা এমনিতেই কি হয়? মূর্ধন্য হয়, হয় না? বলো, গুড। তাহলে এটা ভুল, এটা কি ভুল, তাই না? আবার খেয়াল করো, আবার খেয়াল করো, আমরা যে এই যে যশোলাভ বললাম, তো এই যে যশোলাভ এখানে দেখো বানানটা কি এরকম হবে না? যশোলাভ, ঠিক আছে? তো আমার এই অপশনটা আমি ভুল, মানে একটা জাস্ট একটা বানান ভুল থাকলে ওই গোটা অপশনই ভুল। যেমন তুমি খেয়াল করো, এই যে ছন্দবদ্ধ বানান যেটা আছে, এই বানানটা ভুল, এই বানানটা অ্যাকচুয়ালি হবে ছন্দবদ্ধ, বুঝছো? ছন্দবদ্ধ। এরপর দেখো এই যে মরুদ্যান বানান, এই বানানটা ভুল। মরুদ্যান বানানে কি হবে? রস্যকার হবে রয়ের সাথে, না এইভাবে হবে, বুঝছো? তো এই অপশনটা আমার ভুল, এই অপশনটা ভুল, বুঝছো? বুঝতেছো কিনা বলো? না বুঝলে বইলো, না বুঝলে আমার বলতে হবে। গুড। আচ্ছা এবার খেয়াল করো, এই যে এখানে পরেরটাতে দেখো, এটা কি অহরাত, এটা কি অহরাত্র, অহরাত্র, ঠিক আছে? গুড। ওকে, এরপর দেখো ভূয়দর্শী বানান, তাহলে এই যে ভূয়দর্শী, এখানে দেখো এই যে রেফ আছে ভূয়দর্শী বানানে, আছে কিনা বলো? ভূয়দর্শী, এই রেফটা নাই। আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে হয়তো একটু টাইপিং এ ভুল আছে, এই দুটো বানান অহরাত্র। যাই হোক, এখানে এই বানানটা তো ভুল দেখতে পাচ্ছ, তাই না? তো আমাদের ভূয়দর্শী বানান, এই যে একজনে লিখছে ভূয়দর্শী, হ্যাঁ। আচ্ছা উত্তর অপশন আলাদা আলাদা, এটা এখানে একটু আমাদের টাইপিং ভুল হইতে পারে, আমি দুঃখিত, বাট এখানে তো একটা শব্দ তো তুমি ভুল দেখতে পাচ্ছ। তার মানে এই যে এখানে যে শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি,
ঠিক আছে, তাহলে এটা হবে কি অধিকারিণী। আচ্ছা সরি সরি সরি, আমাদের এই প্রশ্নটাতে আমাদের একটু একটু টাইপিং ভুল আছে, আমি এটা একটু হচ্ছে তোমাদেরকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ আচ্ছা খেয়াল করো, দুঃখিত দুঃখিত, একটু একটু কারেকশন করে নিও, একটু কারেকশন করে নিও। আচ্ছা এই প্রশ্নটাতে যেটা রাইট অ্যান্সার, এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, বুঝছো? এই যে অহরাত্র, তারপর হচ্ছে স্বায়ত্তশাসন, তারপর হচ্ছে ভূয়দর্শী। হ্যাঁ এখানে জাস্ট একটু ভুল যেটা হয়েছে, ভুলটা হয়েছে এখানে এই যে রেফটা দেয় নাই, বুঝছো? এটা বাকি ওকে ওকে ওকে। আচ্ছা গুড, এটা ভুল আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো আমার প্রথম অপশনে যে বানানটা, দেখো আমাদের প্রথম যে বানানটা সেটা হচ্ছে অধিকারিণী, তাই না? অধিকারিণী, তাই না? তাহলে বলো তো এখানে কি হবে? অধিকারিণী, এই বানানটা ঠিক আছে, আমি ওই জন্য কনফিউজ যে এখানে আমি ভাবছি যে এটা ভুল, এখানে রেপ দেয় নাই। তাই অধিকারিণী, এই যে এই বানানটা হবে অধিকারিণী, মূর্ধন্য হবে, তাই না? অধিকারিণী, সহমর্মী, সত্যবাদিনী, তার মানে বুঝতে পারতেছো উত্তর হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। ওকে বুঝছো, অপশন ডি রাইট অ্যান্সার। অহরাত্র, স্বায়ত্তশাসন, ভূয়দর্শী, এখানে একটা রেপ মিস ছিল। আচ্ছা গেল। এরপরে আসো আমরা একটু দেখি, এই যে এটা একটু সলভ করো। কবিতায়, বিদ্রোহী কবিতায় কার নাম নেই বলো? বিদ্রোহী কবিতায় কার নাম নেই? বিদ্রোহী কবিতায় কার নাম নেই? বিদ্রোহী কবিতায় কার নাম নেই? এখন দেখো বলছে যে আমি চেঙ্গিস, তাই না? আমি পরশুরামের কঠোর কুঠার, এটা বলছে। আমি পরশুরামের কঠোর কুঠার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি চেঙ্গিস। আর তোগলক্ষা এটা কিন্তু নাই। বলো তো তোগলক্ষা কোন গল্পে আছে? আমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তোগলক্ষা এটা কোন গল্পে আসছে, বলো তোগলক্ষা এটা কোন গল্পে আসছে? বলো। গুড, এটা হচ্ছে আমাদের বিলাসী গল্পে আছে। সো এটা কিন্তু বিদ্রোহী কবিতায় এটা নাই, বিদ্রোহী কবিতায় এটা নাই। ওকে আচ্ছা আচ্ছা, গ্লোসারি শব্দের পরিভাষা কোনটি? এটা তোমরা মুখস্থ তো, এটা আসলে এটা হচ্ছে নির্ঘণ্ট, অর্থাৎ অনেক সময় কঠিন শব্দগুলো থাকে, কঠিন শব্দগুলোর পাশে এটার ব্যাখ্যা দেওয়া থাকে। সো ওইটাকে বলে, ওটা হচ্ছে নির্ঘণ্ট। হ্যাঁ এটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে আমাদের অপশন সি। আচ্ছা এরপরে আসো আমাদের মোটামুটি আমরা বাংলা অংশে বাকি যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু পড়ি, দেখি। এবার বলো, এটা বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন? এটা তো পড়ার কথা, আমরা কবি পরিচিতিতে এই প্রশ্নটা পড়ছি না? গুড, কি ছিলেন, কে ছিলেন? এই যে পারবা, জসিমউদ্দিন। ওকে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। ওকে, সো এটার উত্তর হচ্ছে জসিমউদ্দিন। প্রতিদান কবিতাতে তোমরা যদি পড়ো, যে আমরা যদি পড়ি প্রতিদান কবিতাতে লেখক পরিচিতি, তাহলে এটা পাওয়ার কথা। ওকে, এরপরে আমরা যদি দেখি গমনের ইচ্ছা, এক কথায় প্রকাশ থেকে এই প্রশ্নটা আসছে। এক কথায় প্রকাশ, তাহলে বলো গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে বলো? গমনের ইচ্ছা, গমনের ইচ্ছা এক কথায় কি বলে? গুড, গমনের ইচ্ছা এক কথা বলে জিগমিশা, জিগমিশা। ওকে, গমন ইচ্ছা বলে কিছু নাই, গমনের ইচ্ছা জঙ্গম, এটা কি হয়? জগুদ্দা, জুগুদা, এটা জীবনে কোন শুনছো? তো একটাই রাইট অ্যান্সার, সেটা কি? জিগমিশা, বুঝছো? একটাই কি রাইট অ্যান্সার, সেটা কি? সেটা হচ্ছে জিগমিশা। আচ্ছা এরপরে দেখো, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিক চাঁদকে কত টাকা নজরানা দিয়েছিলেন? এটা কোথা থেকে আসছে বলো? এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক থেকে আসছে, তাই না? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে 12,000। কত হাজার? 12,000। 12,000 কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিক চাঁদকে 12,000 টাকা দিয়ে হাত করছে, তাই না? মানিক চাঁদকে যখন সিরাজউদ্দৌলা যখন কলকাতা দেওয়ান বাড়াইছে, তখন তো
তাকে যাতে ঢুকতে না দেয়, এই জন্য উমিচাঁদের সহায়তা তাকে 12,000 টাকা দিয়েছে না। সিরাজউদ্দৌলা নাটকের ক্লাসে এটা পড়ার কথা তোমরা। আচ্ছা, এরপরে আসো, এটা পড়লাম, এরপরে দেখো এটাও পড়লাম, এইটা জলদি, এটাও আমরা সলভ করলাম। এটা দেখো, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এ বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি? এটা কিন্তু শব্দ ভান্ডার থেকে আসছে। তোমাদেরকে বলছিলাম যে শব্দ ভান্ডার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে বলো, এটা সলভ করো। আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, তো জাহেল কোন শব্দ? এটা তো বুঝতেই পারতেছে, এই শব্দের ভিতরে ভাইব আছে কিসের বলো? কি আরবি শব্দ না? জাহেল, জাহেল আরবি শব্দ। হ্যাঁ, জাহেল আরবি শব্দ। কোরআন শরীফে এই শব্দটা অনেকবার আছে। কোরআন শরীফে যে শব্দ আছে ওইটা আরবি শব্দ, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আহ্বান গল্পে এইটা সলভ করো। বুঝছো? আহ্বান গল্পে ও এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তিত্তিরাজ। এখানে বৃত্তিরাজ দিছে, সরি, এটা হচ্ছে তিত্তিরাজ। তাহলে বলো তো আহ্বান গল্পে, গুড, আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছে? কি হবে? মাকাল লতা, তাই না? মাকাল লতা, ভেরি গুড। এই যে সবাই পারো তো, এটা হয়েছে তো তোমাদের বাংলা তো সবই হয়েছে। এবার বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে বলো। 15টা প্রশ্নের ভিতরে কার কয়টা হয়েছে? এই স্বর্ণলতা না মাকাল্লতা? হ্যাঁ, কার কয়টা হয়েছে বলো। এবং প্রশ্ন কেমন লাগছে তোমাদের কাছে? প্রশ্ন কি যথেষ্ট সহজ ছিল না? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাংলা অংশের প্রশ্নগুলো আমরা সলভ করেছি আস্তে ধীরে। এখন তোমাদের ইংরেজি অংশের প্রশ্নগুলো তোমাদের মানিক ভাই সলভ করে দিবে। হোপফুলি তোমাদের আজকে যেই পরীক্ষা যা দিয়েছ, যেটা হওয়ার সেটা হয়েছেই। ভালো হইলেও আলহামদুলিল্লাহ, খারাপ হইলেও আলহামদুলিল্লাহ। তো তোমরা ইংরেজি অংশের ক্লাস করো। ওকে, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট। চলো আমরা একটু ইংলিশে প্রশ্নগুলো একটু দেখবো। হ্যাঁ, এবারে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন, আচ্ছা তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে সেটা একটু জানাও। আমরা খুব বেশি সময় নিব না, আমরা আশা করব যে 15টা MCQ আমরা মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু জানাও যে তোমাদের আসলে কি অবস্থা, ইংলিশ পরীক্ষাটা কেমন হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আমরা প্রাইভেট গ্রুপে যারা ছিল তোমাদের আমরা ক্লাস নিয়েছিলাম হচ্ছে সম্ভবত 30টা আমাদের ক্লাস ছিল, যদি আমরা 30টা নিতে পারি নাই, আমরা হয়তো 2-3টা ক্লাস কম ছিল, অর্থাৎ প্রাইভেট গ্রুপে ক্লাস। পাশাপাশি আমরা ব্যাকআপ হিসেবে আমরা কিন্তু ফাইনাল ফাইটে আরও 6টা ক্লাস নিয়েছি আমি। হ্যাঁ, ফাইনাল ফাইটে প্রায় আমি কত 5টা প্রথম নিলাম, প্রায় 50টা করে, 5 5 250, ওইখানে একটাতে হচ্ছে আমরা 20টা কম ছিল, তাহলে 220, 230, আরেকটাতে পড়িয়েছে প্রায় 104টা বা 5টা কোয়েশ্চেন, তার মানে প্রায় 320টা MCQ সলভ করিয়েছিলাম। এবং তোমরা আজকে দেখবা যে ফাইনাল ফাইটের ক্লাস থেকে কিন্তু হুবহু কমন আসছে। যেমন ওই যে জাম্প অন ব্যান্ডওয়াগন, হ্যাঁ, ওই ফ্রেজটা কিন্তু আমি লাইভ ক্লাসে পড়াইছিলাম, ওইটা হুবহু আসছে। তোমাদের কন্ডিশনাল খুবই গুরুত্ব দিয়ে পড়াইছি, কন্ডিশনাল থেকে ঢাবিতে প্রতি বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর। আর তোমরা অনেকে খুব লাফাইতেছিলে না, ভাইয়া আমাদেরকে কি যেন নাম্বার পড়ান, আমাদের ওইটা পড়ান, আমাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট পড়ান। আমি বারবার বলছি ঢাবিতে এগুলো রাস্ট 6-7 বছর যাবত আসতেছে না। তো তোমরা এবার বুঝতে পারতেছো? দেখো তো, তোমাদেরকে ভাইয়া ন্যারেশন পড়াইছি, ন্যারেশন দেখো তোমাদের আজকে রিটার্নে দিছে। ভয়েস চেঞ্জ পড়াইছি, ভয়েস চেঞ্জ রিটার্নে দিছে। সেন্টেন্স মেকিং পড়াইছি, অর্থাৎ কি বলা আছে আমরা সেন্টেন্স কারেকশন MCQতে আসছে। তার মানে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই টাইপের প্রশ্নগুলো আসবে, স্পেলিং থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে সুপারস্টেশাস স্পেলিংটা আমাদের শিটে ছিল, সুপারস্টেশাস স্পেলিংটা, বুঝছো? ইমপ্রুডেন্ট এই অ্যান্টোনিমটা আমার শিটে দেওয়া ছিল। তার মানে প্রশ্নগুলো কিন্তু খুব বেশি আমার কাছে মনে হয় না যে কঠিন হয়েছে। সো দেখি তারপরে তোমাদের ইংলিশ পরীক্ষায় কেমন হয়েছে, তোমরা কেমন দিছো, কীরকম তোমাদের ইংলিশ প্রশ্ন মনে হয়েছে একটু কমেন্টে জানাইও। হ্যাঁ, তাহলে আমি একটা ইনসাইট পাবো যে ইংলিশ প্রশ্ন কেমন হয়েছে। ইংলিশ নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা, যেহেতু আমাদের বাংলা ক্লাস শেষ এখন।
কতটা দাগালে পাস ততটাও দাগায় নাই, যতটা দাগালে পাস ততটা দাগায় নাই, কেন দাগাও নাই বলো তো? ভাইয়া জেইউর জন্য এক্সাম, হ্যাঁ আমরা জেইউর জন্য আলোচনা করবো। হ্যাঁ আমরা জেইউ, আমাদের আজকে ঢাবি পরীক্ষা শেষ, আমাদের পরবর্তী আলোচনা থাকবে হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেগুলো নিয়ে। হ্যাঁ তোমরা পরীক্ষা কেমন দিয়েছো সেটা আমাদেরকে একটু জানাইও। সো বাংলার সমাধান আমরা দেখলাম, আমরা ইংলিশে চলে যাই। হ্যাঁ চলো তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ইংলিশ প্রশ্নগুলোতে আগাই। হ্যাঁ চলো প্রথম প্রশ্ন, হ্যাঁ কি বলছে দেখো, ইফ দ্য migrants had taken more precautions they'd have survived. ওকে, মাইগ্রেন্টস মানে হচ্ছে আমরা অভিবাসী বলি আর কি, অভিবাসনে যারা যায়, ঠিক আছে? তাহলে বলেছে যে অভিবাসনে যারা যাচ্ছে তারা যদি আরো বেশি প্রিকশনস গ্রহণ করতো, প্রিকশন হচ্ছে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতো। ধরো তারা অনেকে দেখো যে সিরিয়া থেকে তারা ইতালির দিকে যায় এই যে ভূমধ্যসাগর হয়ে, তো বলেছে তারা যে আরো বেশি সতর্কতা গ্রহণ করতো। তাহলে এখানে আমরা একটা কন্ডিশন থেকে প্রশ্ন আসছে হ্যাড টেকেন, তাহলে হ্যাড টেকেনটা আসলে কোন টেন্স দেখো তো? হ্যাড টেকেন আমরা কিন্তু বারবার ধরে ধরে পড়িয়েছি যে এইটা যদি আমরা দেখি পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্ট খুব ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ আমরা কি বলেছিলাম তোমাদেরকে লাইভ ক্লাসে বারবার বলেছি যে আমাদের ইফ কন্ডিশনটা যদি কিসে থাকে, পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে সেইটা আমাদের কি কন্ডিশন বলো দেখি? এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। খুব ভালোভাবে বুঝো ভাইয়েরা, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন আমাদের ওই প্যাটার্নটা কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তাহলে V3 তো দেওয়াই আছে তাই না? তাহলে এটা বাদ দাও, তাহলে কি লাগবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যে কোনো একটা লাগবে। কিন্তু শুধু উড কুড মাইট দিলে হবে না, সাথে একটা হ্যাভ লাগবে। তাহলে দেখো উইল উড, উড হ্যাভ উইল হ্যাভ, উইল হ্যাভ হয় না, তখন হবে উত্তর হবে উড হ্যাভ। ভেরি ইজি কোয়েশ্চেন। এটা কিন্তু আমি বারবার ধরে ধরে পড়াইছি, হ্যাঁ বারবার পড়াইছি জিনিসটা। আমরা ফাইনাল ফাইটে এই জিনিসটা পড়াইছি, খেয়াল করো ভাইয়া, ফাইনাল ফাইটেও পড়াইছি এই জিনিস, আমি ক্লাসেও পড়াইছি প্রাইভেট ব্যাচের ক্লাসের মধ্যে। সো এটা ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আসলে নাই, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। তারপরের প্রশ্ন দেখো, শি লিনড, এইটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের স্লাইডে ছিল। লিন এগেইনস্ট সামথিং, কোনো কিছুতে হেলান দেওয়া। হ্যাঁ লিন এগেইনস্ট, খেয়াল করো লিন এগেইনস্ট অর্থ কি? হেলান দেওয়া, হেলান দেওয়া, হেলান দেওয়া। ধরো দেয়ালে হেলান দেওয়া, গাছে হেলান দেওয়া, কোন একটা জিনিসের মধ্যে এই যে হেলান দিয়ে থাকে হচ্ছে লিন এগেইনস্ট। লিন এগেইনস্ট দ্য ট্রি, লিন এগেইনস্ট দ্য ওয়াল, লিন এগেইনস্ট দ্য হাউস। তাহলে কোনো কিছুতে তুমি যখন হেলান দিয়ে থাকো তাহলে কি হচ্ছে? লিন এগেইনস্ট। তাহলে এগেইনস্ট হবে এখানে অ্যান্সারটা, রাইট? এটা কি হবে? এগেইনস্ট। ওকে, তাহলে এগেইনস্ট আছে কোন অপশনে? দেখো তুমি তো একটা দেখেই বুঝতে পারার কথা, এই প্রশ্নটা একটা দেখেই বুঝতে পারবা যেখানে কি উত্তর হবে। বলো কোনটা হবে অপশন? তাহলে এগেইনস্ট আছে মাত্র একটি অপশনে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এ নাম্বার। তাহলে কোনটা হবে? লিন এগেইনস্ট। তাহলে শি লিন এগেইনস্ট দ্য ওয়াল গ্যাসপিং ড্যাশ ব্রিথ, গ্যাসপ ফর ব্রিথ মানে হচ্ছে শ্বাস নেওয়া, একটু হাফ ছেড়ে বাঁচা, একটু নিঃশ্বাস নেওয়া, একটু প্রশ্বাস নেওয়া। তাহলে কি হবে? গাসপ ফর। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে আমাদের এ নাম্বার, ঠিক আছে? তাহলে লিন এগেইনস্ট এটা খুবই কমন, খুবই কমন একটা প্রিপোজিশন, ঠিক আছে? ভাইয়া আরিওর জন্য একটু বললেন। হ্যাঁ আমরা আজকে ঢাবিটা শেষ করি। দেখো আজকে ঢাবির আমরা প্রশ্নটা সলভ করি, তারপরে আমরা যাব, আমরা আরিও নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। আমরা কেউ রিটার্ন কি হবে, যের জন্য আমাদেরকে আলাদা আলোচনা থাকবে। সো এই কাজগুলো ইনশাল্লাহ আমাদের হবে। আমাদের জার্নি কিন্তু এখনো শেষ হয় নাই, ঢাকা ভার্সিটির জার্নি আজকে শেষ হচ্ছে। তবে তারপরে তোমাদের জানো 21 তারিখে হচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষা। জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্নগুলো ডিফারেন্ট হয়, সেই জায়গায় প্রশ্ন আমরা কি পড়বো, কোন টপিক পড়বো, সেটা নিয়ে খুব দ্রুতই আমরা তোমাদের আবার লাইভে আসবো, ঠিক আছে? আমরা আজকের এই ক্লাসটা আলোচনা করি। চলো তারপরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা খুঁজে বের করো। তার মানে আমার কোনটা কোনটা ভুল সেটা আমাদের বিবেচনা করতে হবে। হ্যাঁ কোন প্রশ্নটা ভুল সেটা আমাদেরকে একটু বিবেচনা করতে হবে। ওকে আসো ভাইয়া, প্রথম প্রশ্ন, জয়িতা ফরবেড হিম টু গো টু দ্য মিটিং। দেখো ফরবেড হচ্ছে এমন একটা ভার্ব, তারপরে ইনফিনিটিভ হয়, রাইট? তাহলে ফরবিডের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। তাহলে এইটুকু কিন্তু ভুল নাই, আপাত দৃষ্টি এই জায়গার মধ্যে ভুল নাই। পরেগুলো একটু দেখি। দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। দেখো ডেডের পরে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অর্থে আসলে বাই বসে, বাই অ্যাক্সিডেন্ট। আর এখানে দেখো শুধু অ্যাডজেক্টিভ না, এটা হয়তো কি দ্য ড্রাইভার ওয়াজ অথবা ড্রাইভার
ওয়াজ ডাইড, ওকে, ওয়াজ ডাইড অথবা শুধু ডাইড হবে, ওয়াজ ডাইড হবে না, এটা অ্যাক্টিভ ভয়েসেই ডাইড হইতো। তার মানে এখানে ভার্ব না দিয়ে নাউন দিয়েছে, অ্যাডজেক্টিভ দিয়েছে, সে কিন্তু ফরম্যাটটা ভুল, তাহলে এই জায়গায় কিন্তু হচ্ছে না। 3 নাম্বার, অমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। আমরা জানি যে সাধারণত ফর অথবা সিন্স বসে সাধারণত কোথায়, পারফেক্ট টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে বসে না যদিও, তারপরেও যদি আমি এখানে বসাইতে চাই তাহলে আমাকে ফর দিতে হবে। পিরিয়ড অফ টাইম 2 ঘন্টা যাবত। যখন তুমি একটা পয়েন্ট অফ টাইম বুঝাইবা যে সকাল 10টা থেকে ঘুমাচ্ছে, রাত 9টা থেকে ঘুমাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা কি দেই, সিন্স দেই। কিন্তু 2 ঘন্টা ধরে ঘুমাইতেছে, তাহলে ফর হবে। যদিও আমরা এখানে পারফেক্ট টেন্স হওয়ার কথা, পারফেক্ট না দিয়েও যদি কন্টিনিউয়াস তুমি টাইমটা খেয়াল রাখো তাহলে কি দিবা, তুমি এখানে ফর দিবা, যদি এটা কি, এটা পিরিয়ড অফ টাইম, কি পিরিয়ড অফ টাইম। তারপর আসো, দ্য হ্যান হ্যাজ লেইন ডজন এগস। দেখো ডিম পাড়া অর্থে লেইন হয় না, এখানে ভার্বটা ভুল আছে, ভিত্তিটা হবে হচ্ছে লেইড। দ্য হ্যান হ্যাজ লেইড ডজন এগস, তাহলে হাঁসটা 1 ডজন ডিম পেরেছে বা ডিম দিয়েছে। তাহলে এখানে ভার্বে ভুল আছে, এইখানে আমাদের প্রিপোজিশনে ভুল আছে, এইখানে প্রিপোজিশনও ভুল এবং ভার্বের ফরম্যাটও ভুল। তাহলে উত্তর হবে কোনটা, উত্তর হবে আমাদের নাম্বার, জ্যোতি ফরবিড হিম টু গো টু দ্য মিটিং। তাহলে জ্যোতি তাকে ওই মিটিংয়ে যেতে বারণ করেছিল। বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু বেশ কঠিন না, কিন্তু এটাও কিন্তু বেশ সহজ ছিল। হ্যাঁ, আসলে তার পরে কোশ্চেনে যাই আমরা। দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, এই প্রশ্নটা মজার ব্যাপার, তোমরা দেখবা, তোমরা যারা মানিক ভাইকে ফলো করো বা মানিক ভাইয়ের সাথে তোমরা ভাইয়ের আইডিটা দেখো, আমার আইডিতে লেখা আছে ইমপ্রুডেন্ট। হ্যাঁ, মানে আমি নিজেকে ইমপ্রুডেন্ট হিসেবেই বিবেচনা করি। অর্থাৎ কি, অর্থাৎ যে খুবই কি বলা যায়, খুবই ইমপ্রুডেন্ট মানে কি, বাংলাটা হচ্ছে এরকম যে খুবই অজ্ঞানী। হ্যাঁ, মানে জ্ঞানী নয়, যে জ্ঞানহীন। হ্যাঁ, জ্ঞানহীন বা অবুঝ, অবুঝ, অথবা কি বলা যায়, অথবা বলতে পারো অবুঝ না বলে যদি আর একটু শব্দ বলো, যে অবুঝ না, তুমি বলতে পারো হচ্ছে অত্যন্ত অদক্ষ, অদক্ষ, তাই না? তাহলে ইমপ্রুডেন্ট অর্থ কি, জ্ঞানহীন, অবুঝ অথবা অদক্ষ। তাহলে এর বিপরীত কি দাঁড়াবে, বিপরীত শব্দ চাইছে, তাই আসবে কি, দক্ষ, জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি, তাই না? তাহলে জুডিশিয়াস, ইনজুডিশিয়াস মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আইনগত নয়। হ্যাঁ, আইন বহির্ভূত, ইনজুডিশিয়াস অর্থাৎ যে জিনিসটার সাথে মানে খুব ভালো জাজমেন্ট করা হয় না, জাজ থেকে আসছে শব্দ জাজমেন্ট। হেজিটেন্ট মানে খুবই তুমি খুবই কি বলা যায়, তুমি দ্বিধান্বিত। তাহলে দেখো অদক্ষর সাথে দ্বিধান্বিত যায় না। ওয়াইজ, জ্ঞানী। তাহলে জ্ঞানহীন, জ্ঞানী, রেকলেস, তাহলে কোনটা হবে, উত্তর হবে কোনটা, জ্ঞানী। এটা হচ্ছে আমার বায়োতে দেওয়া, বুঝছো? এটা আমার পার্সোনাল প্রোফাইলের বায়োতে এই শব্দটা দেওয়া, ইমপ্রুডেন্ট, বুঝছো? আমার পার্সোনাল প্রোফাইলের তোমরা দেখবা DU 17, ঢাকা ইউনিভার্সিটি 17, আর হচ্ছে ইমপ্রুডেন্ট। আমার নিজের বায়োতে শুধু এই ওয়ার্ডটা দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটি 17 আর হচ্ছে ইমপ্রুডেন্ট। আমি জানি না কিভাবে কাকতালি আজকে মিলে গেল যে আমার বায়োতে যে শব্দটা আমি প্রায় গত 2 বছর যাবত ইউজ করতেছি, আজকে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। বাহ, চমৎকার, আমার ভালো লাগছে জিনিসটা দেখে। হ্যাঁ, ওকে, আসো তার পরের প্রশ্ন। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। হ্যাঁ, আজানটা শেষ হোক। হ্যাঁ, আমাদের আজান শুরু হয়েছে এখানে।
ওকে চলো, আচ্ছা আসো মজার একটা প্রশ্ন। আহ, এই প্রশ্নটা তোমরা জানো কিনা আমি জানি না। তোমরা যারা আমাদের ফাইনাল ফাইটের ক্লাসগুলো করছো, ফাইনাল ফাইটে হুবহু এই কোয়েশ্চেনটা ভাইয়ের ছিল। হ্যাঁ, ফাইনাল ফাইটে এটাকে আমি অনেক এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাইছিলাম, সম্ভবত ফাইনাল ফাইটার 1 বা 2 এর লেকচারে। হ্যাঁ, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। হ্যাঁ, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে ধরো একটা ট্রেন্ড চলতেছে, আমি এরকম বুঝাইছিলাম যে টিকটক, আমরা এই যে টিকটক নিয়ে বেড়াই, আমরা হচ্ছে কিরণমালা ড্রেসের একটা আমরা ট্রেন্ডে পড়ে যাই। এই যে ট্রেন্ডে চলা, একটা পপুলার কোনো ট্রেন্ড চলতেছে, একটা পপুলার কোনো হচ্ছে ধরো অ্যাক্টিভিটি চলতেছে, এইটার মধ্যে গা ভাসিয়ে দেওয়াকে বলা হয় টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। ওকে, এইটা হুবহু আমার ক্লাসেই ছিল। হ্যাঁ, আরও অনেকগুলো আছে, কন্ডিশন টন্ডিশন, এগুলো তো রুলস থেকে আসে সাধারণত। বাট এই যে ভোকাবুলারি কোয়েশ্চেনগুলো যে আমাদের ক্লাসে আসছে, এটা যারা লাইভ ক্লাস করছে ইনশাল্লাহ তারা বোঝার কথা। আমি এখানে বানিয়ে বলছি কিনা কোনো কথা, অথবা আমি কোনো অতিরঞ্জিত করছি কিনা, এটা তোমরা যারা ভাইয়ের ক্লাস করছো ফাইনাল ফাইটের ক্লাস, অথবা তোমরা যারা প্রাইভেট বেস থেকে আজকের লাইভটা দেখছো, তোমরা আশা করি কমেন্ট করলে বাকিরাও বুঝতে পারবে যে আসলে অতিরঞ্জিত কিছু এখানে বলছি না আমি। টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মানে হচ্ছে ধরো জনপ্রিয় কোনো ট্রেন্ড, কোনো ধরনের পপুলার কোনো অ্যাক্টিভিটি চলতেছে, এটার মধ্যে নিজেকে গা ভাসিয়ে দেওয়া, ওইটার মধ্যে নিজেকে তুমি জয়েন করা। পপুলার কোনো ট্রেন্ড, পপুলার কোনো অ্যাক্টিভিটি, পপুলার কোনো ধরনের ইনসিডেন্ট চলতেছে, ওই ইনসিডেন্টটা, ট্রেন্ডটা অথবা অ্যাক্টিভিটিতে নিজেকে যে তুমি সামিল করতেছো, জয়েন করতেছো, দ্যাট ইজ কল্ড টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন। টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন, তাহলে কোনটা হবে? দেখো, জয়েন সামথিং পপুলার, কোনো একটা জনপ্রিয় কিছুর মধ্যে নিজেকে সংযুক্ত করে ফেলা। বি হবে কি? রাইট, বি উত্তর, সঠিক উত্তর কিন্তু বি এটা। আসো তার পরের কোশ্চেন আসি আমরা। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। ভুল মানে বানানটা খুঁজে বের করো। একদম স্পেলিং এর যে শীটটা দিয়েছি সেখান থেকে আসছে। সুপারস্টেশাস, সুপারস্টেশাস, এটা যে কত জায়গায় পড়াইছি ভাইয়া, এটা ফাইনাল ফাইটার্স ইয়ারতে ক্লাসে ছিল। হ্যাঁ, ভোকাবুলারি ক্লাসে একদম 6 বা 7-এ। অর্থ কি? এটা হচ্ছে বাকিগুলো ঠিকঠাক আছে, এখানে উচ্চারণ কি হবে? সুপারস্টেশাস মানে হচ্ছে কুসংস্কার শূন্য, তাই না? SUPERSTITIOU, সুপারস্টেশাস। সুপারস্টেশাস কুসংস্কার সম্পন্ন। হ্যাঁ, কুসংস্কারাচ্ছন্ন কেমন হয়? সুপারস্টেশাস। হ্যাঁ, সুপারস্টেশন নাউন, সুপারস্টেশাস কুসংস্কারাচ্ছন্ন। কুসংস্কার, কুসংস্কারাচ্ছন্ন, সুপারস্টেশাস। কি করে ফেলছে দেখো, দেখাই যাই তো। সুরাপটেশাস কি আছে? না, সুপারস্টেশাস। সুরাপটেশাস তো নাই। সুরাপটেশাস পড়ছো কখনো? সুপারস্টেশাস তার মানে কিন্তু মানে খুবই কমন একটা ওয়ার্ড ছিল, মানে খুব পরিচিত ওয়ার্ড কিন্তু দিছে। তার মানে এই যে এই অনেকগুলো অপশন দেখলে মনে হবে হ্যাঁ কি যেন, না, এটা কিন্তু কমন একটা ওয়ার্ড দিয়েছে, সুপারস্টেশাস। তো পড়ছো ছোট থেকে যে বাল্য বিবাহতে অনেককে কি করা হয়? সুপারস্টেশাস মেনটেন করে, মেয়েদের দেরি করে বিয়ে দিলে হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা হয়। এই ওয়ার্ড কিন্তু আমরা 19 থেকে প্যারাগ্রাফে পড়ে আসতেছি। সুপারস্টেশাস, সুপারস্টেশাস, সুপারস্টেশাস। হ্যাঁ, কুসংস্কারাচ্ছন্ন। তারপরের শব্দটা আসো। স্ট্রে ডগস মানে ধরো হচ্ছে পথের কুকুর। হ্যাঁ, পথের কুকুরগুলো ড্যাশ দ্যামসেলস, তাদের নিজেদেরকে খাওয়ায় বা নিজেরা খায়, ড্যাশ স্ক্র্যাপস। ওকে, তাহলে মূল কথা হচ্ছে স্ক্র্যাপস শব্দ হচ্ছে অত্যন্ত কম খাবার, অত্যন্ত মানে ফেলে রাখা খাবার। বলেছে পথের কুকুররা অত্যন্ত কম খাবার খেয়ে বেঁচে থাকে, অত্যন্ত ধরো ফেলে দেওয়া খাবার, ঝুটা খাবার, এইসব খাবার খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, তাহলে খেয়াল করো তো, এই কথাটা কিন্তু বাস্তব কথা, খেয়াল রাখতে হবে যে কথাটা বাস্তব। হ্যাঁ, বাস্তব কথা কোন টেন্সে বলো তো ভাইয়া? বাস্তব কথা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, রাইট? ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে না কথাটা। তাহলে এটা কিসে আছে? ফ্যাট কিন্তু V2 তে আছে, পাস্ট টেন্স। ওকে, তাহলে এটা ফিট, এটা ফিট। ফিডিং হওয়ার কারণ নেই, কারণ ফিডিং হতে হলে আমার কি লাগে? আমার অক্সিলিয়ারি লাগবে। কোন অক্সিলিয়ারি আছে? নাই। অ্যামিজার ওয়াজের কিছুই নাই, তাহলে এই দুটো বাদ। এইবার আসো, কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা, কোনো খাবারের উপর, ফিড অন। তাহলে কি হবে? ফিড অন, কোনো কিছুর উপর বেঁচে থাকা, কোনো খাবারের উপর, কোনো ভরণ পোষণের উপর বেঁচে থাকে কি বসে? ফিড অন সামথিং। তাহলে কি হবে? উত্তর হবে ফিড অন। তাহলে উত্তর কোনটা পাচ্ছি আমরা? স্ট্রে ডগস ফিড দ্যামসেলস অন স্ক্র্যাপস। ওকে, রাস্তার কুকুরগুলো অত্যন্ত কম খাবার খেয়ে তারা বেঁচে থাকে, অত্যন্ত মানে নোংরা খাবার বা ফেলে দেওয়া খাবারগুলো খেয়ে তারা বেঁচে থাকে। এইটা হচ্ছে আমাদের বাংলা অর্থ। ওকে, আচ্ছা, অনেকে বলছো অনেকে কিন্তু আলাদা ওয়ার্ডও দিচ্ছ। হ্যাঁ,
SURREP, অনেকে এইটাকে বলছো ভুল হয়েছে। ভুলই তো, তাই না? আমি যদি সুপারস্টেশন চিন্তা করি তাও কিন্তু ভুল। হ্যাঁ, অনেকে ধরতেছো এরকম যে আমি যদি শব্দটা ওইটা খেয়াল করি না, আমি সুপারস্টেশন দিয়ে চিন্তা করছি, যেহেতু আমার সুপারস্টেশন পরিচিত শব্দ। হ্যাঁ, আমি তারপর একটু দেখি, আমি একটু ক্যামব্রিজে দেখি, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওই ওয়ার্ডটা আছে কিনা আমি জানি না, তারপর আমি একটু দেখি। হ্যাঁ, SURRP, হ্যাঁ ওইটাও আছে, রাইট। তাহলে এটা অর্থ কী দাঁড়াচ্ছে? ডান সিক্রেটলি উইদাউট এনি ওয়ান সিইং অর নোয়িং। দাঁড়াও, সারপ্রেশিয়াস, রাইট। সারপ্রেশিয়াস মানে কি পাচ্ছি? মানে হচ্ছে ধরো কোনো কিছু হচ্ছে মানে অগোচর করে ফেলা। তার মানে ভুল কিন্তু এটা ঠিক। তুমি যদি ওইটাও ধরো, সারপ্রেশিয়াস যদি ধরো SURREP, সেটাও কিন্তু ভুলই হচ্ছে। আবার আমি যদি সুপারস্টিশিয়াস ধরেও করি তাও কিন্তু ভুল দাঁড়াচ্ছে, তাই না? মূলত এই প্রশ্ন আসলে ভুল ছিল, তাই না? এই প্রশ্ন মূলত আমাদের ভুল ছিল। হ্যাঁ, নাজমুল সাকিব জানিয়েছে সুপারস্টিশিয়াস হবে। হ্যাঁ, সেটাও যদি ধরি তাহলে কিন্তু আমাদের উত্তর এ নাম্বারই হওয়া। ট্র্যাপিডেশন, ইউবিকেন্টাস অথবা হচ্ছে ইউনোকস, সবগুলো বানিয়ে মোটামুটি ঠিক আছে। তারপরে প্রশ্ন আসি, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। এইটা মনে হয় খুবই কমন একটা স্ট্রাকচার। হ্যাঁ, অ্যালং উইথের পরে আমরা এটা ধরে ধরে পড়াইছি, কয়বার যে পড়াইছি কোনো, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস ছিল আমাদের 2 নাম্বার লেকচার জাস্ট। তোমাদের বারবার বলেছি প্রাইভেট ব্যাচে আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো ঢাবিতে প্রতি বছর প্রশ্ন আসে সেগুলো শুরুর দিকে পড়ে ফেলি। আমরা জানি শুধু উইথ না, উইথ হতে পারে, অ্যালং উইথ হতে পারে, আবার ধরো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই। হ্যাঁ, এই শব্দগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের যে প্রথম যে সাবজেক্ট আছে সেইটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে প্রথম সাবজেক্টটা কি দেখো তো, প্লুরালে আছে, রাইট? প্লুরালে আছে, তাহলে ভার্বটা কি হতে হবে? ভার্বটা প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলারগুলো বাদ দাও, ওয়াজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার ধরা হয়। তাহলে কোনটা হবে? আর রিকোয়ার্ড। উত্তর কি হবে? উত্তর হবে এ নাম্বার, আর রিকোয়ার্ড। ওকে, আমরা বুঝতে পারতেছি? আমরা কি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারতেছি? এটা কিন্তু বেশ সহজ একটা কোয়েশ্চেন ছিল, একেবারে ইজি কোয়েশ্চেন। তারপর আসো, আ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ এ অর এন, অর্থাৎ যে ব্যক্তি মানুষকে সাহায্য করে। হ্যাঁ, ধরো তাকে টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করে, তাকে বিভিন্ন বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করে, তাকে খাবার দিয়ে সাহায্য করে, তাকে কি বলা হয়? হ্যাঁ, পরোপকারী। বাংলা আমরা কি বলি? পরোপকারী। বাংলা আমরা কি বলি এটাকে? পরোপকারী। পরোপকারী এই শব্দটা খুবই কমন, খুবই মানে বহুল ব্যবহৃত। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট অর্থ হচ্ছে যে মানুষকে সাহায্য করে, যে অন্য মানুষদেরকে উপকারে আসে, খাবার দিয়ে, টাকা দিয়ে, তার বিপদে দাঁড়িয়ে সাহায্য করে, সে হচ্ছে পরোপকারী, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট। ওকে, তারপর আসো, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। এটাও আমাদের কানেক্টর লিঙ্কার্সের ক্লাসে আমরা খুব বাংলা অর্থ পড়িয়েছি। বাংলাটা চিন্তা করো, কি দাঁড়ায়? হ্যান্স, তাহলে তাই। হ্যান্সের বাংলা কি? তাই, অথবা অতএব, অথবা কি দাঁড়ায়? অতএব। তাহলে মিলাও একটু, কোনটা অর্থ দাঁড়ায়? যেহেতু, যেহেতু। ঠিক আছে, বাংলাগুলো মিলাও, তাইলে আমার মনে হয় এটা পারার কথা। ইজি কোয়েশ্চেন ছিল। যেহেতু, এখানে কি আছে? অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলস্বরূপ, ফলস্বরূপ, ফলস্বরূপ। ঠিক আছে, ফলস্বরূপ। অলদো, যদিও, যদিও। এবার দেখো কোনটার সাথে বাংলা মিলে। বলেছে ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। তাই পানি লবণাক্ত ছিল, আমি পানিটা পান করতে পারিনি। যেহেতু পানিটা লবণাক্ত ছিল তাই আমি পানিটা পান করতে পারিনি। ফলস্বরূপ পানিটা লবণাক্ত ছিল, আমি পানি পান করতে পারিনি। যদিও পানিটা লবণাক্ত ছিল, আমি পানিটা পান করতে পারিনি। এখানে তো যদিও যায় না। যদিও হলে এরকম হইতো যে যদিওর সাথে অর্থটা হবে বিপরীত। ধরো লবণাক্ত হলে কি পান না করারই কথা, বাট তুমি পান করছো। এই যে উল্টো বাস্তবতা, এটার ক্ষেত্রে আমি কি ইউজ করি? আমরা অলদো বা দো ইউজ করি। তাহলে এই উত্তরটা অর্থের সাথে মিলে শোনা যায় সিন্স। যেহেতু পানিটা লবণাক্ত ছিল তাই আমি এটা পান করতে পারি নাই। তাহলে সরাসরি বাস্তব যদি হয় ঘটনা তাহলে সিন্স, আর যদি বাস্তবতার উল্টো হয়, পরিপন্থী হয়, তখন হবে কি? তখন হবে হচ্ছে দো অথবা অলদো। এটাও মোটামুটি ইজি কোয়েশ্চেনই ছিল, বাংলাটা পারলেই ধরার কথা। হ্যাড আই বিন হিয়ার, আবার থার্ড কন্ডিশন। কন্ডিশনের সাথে ঢাবির যে কি ভালোবাসা। প্রতি বছর কন্ডিশন থেকে প্রশ্ন আসে, এবছর আসছে 2টা। দেখো, হ্যাড আই বিন, আমরা বলেছি পাস্ট পারফেক্ট, রাইট? এই যে হ্যাড, এই বিনটা কি? বিন কিন্তু V3 তেই আছে। ঠিক আছে, বিন কিসে আছে? V3। তাহলে আমি কি পাচ্ছি? দেখো,
আমরা মূলত পাচ্ছি যে এটা কি থার্ড কন্ডিশন, রাইট? থার্ড কন্ডিশন। আচ্ছা, একটা ভার্সিটি প্রশ্নের মধ্যে একই রকম কন্ডিশন থেকে দুইটা প্রশ্ন দেওয়ার মানে কি আমি বুঝলাম না। হ্যাঁ, যদি কন্ডিশন আপনাদের দুইটা দিতে হয়, একটা সেকেন্ড কন্ডিশন থেকে দেন আর একটা ফার্স্ট কন্ডিশন থেকে দেন, এরকম করেন, দুইটাই থার্ড কন্ডিশন, কেন ভাই? প্রশ্নে কি এত অভাব পড়ছে? হ্যাড আই বিন হিয়ার, আমি যদি এখানে থাকতাম, হ্যাড আই বিন হিয়ার, তাহলে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাই না? তাহলে শুড হেল্প না, হ্যাভ নাই, মিসিং। এখানে কি হবে? এখানে হচ্ছে উড, কুড, মাইট, হ্যাভ হবে। মাস্ট হেল্প, হ্যাভ নাই। ক্যান হেল্প, হ্যাভ নাই। তাহলে কুড হ্যাভ হেল্পড, তাহলে উত্তর কোনটা? এটা কুড হ্যাভ হেল্পড, ডি নাম্বার উত্তরটা সঠিক। তারপরে প্রশ্ন আসো, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেইলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। বলেছে এই বছরে বৃষ্টির যে স্বল্পতা সেটা কি করতে পারে? সেটা কৃষি পণ্যের যে অ্যাভেইলেবিলিটিকে বাধাগ্রস্ত করতে পারে। এইটা আমার কাছে মনে হয় যে বেশ একটা সহজ কোয়েশ্চেন ছিল, একটু যৌক্তিক চিন্তা করো। আমরা জানি কি সাধারণত মে হচ্ছে একটা মোডাল ভার্ব, রাইট? মে কি একটা মোডাল। আমরা মোডালের পর সাধারণত কি জানি? ভার্বের বেস ফর্ম হয়। মোডালের পর কি হয়? ভার্বের বেস ফর্ম। এবার আমরা লাইভ ক্লাসে তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে ছিল, আমাদের প্রাইভেট ব্যাচে, তোমরা জানো এফেক্ট এবং ইফেক্ট এই দুইটা শব্দ আমি ক্লাসে ধরে বুঝিয়েছি যে পার্থক্য কি। দেখো ভাইয়ারা, দেখতে একই রকম হলেও এই এফেক্ট সে কিন্তু কি, এটা কিন্তু একটা ভার্ব, হ্যাঁ। অপর দিকে ইফেক্ট কি? ইফেক্ট এটা কিন্তু একটা নাউন। ইফেক্ট কি বলতো? ইফেক্ট কি একটা নাউন। ইফেক্ট একটা নাউন। তাহলে চিন্তা করো, তুমি তো নাউন দিতে পারবে না, তোমাকে নিশ্চয়ই কি নিতে হবে? তোমাকে নিশ্চয়ই ভার্ব নিতে হবে। তাহলে নাউন যেহেতু নিতে আমরা পারবোই না, খেয়াল করো, আমরা যেহেতু নাউন নিতে পারবোই না, তাহলে ইফেক্টের অ্যান্সারগুলো বাদ দাও। তুমি ইফেক্টের অপশনগুলো বাদ দিয়ে দাও, তাহলে ইফেক্ট তো হবে না। ইফেক্ট বাদ, ইফেক্ট বাদ, তাহলে রইল কোনটা? দুইটা অপশন। তাহলে মেয়ের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। তাহলে বেস ফর্ম কোনটা আছে দেখো? হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট। দেখো may have adverse effect। আচ্ছা দেখি একটু খেয়াল করো, the lack of rain this year may, তাহলে মেয়ের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? এই যে দেখো, এফেক্ট কিসে আছে? ভার্বের বেস ফর্ম। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বার। অ্যাডভার্সলি এফেক্ট মানে হচ্ছে মানে খুব নেতিবাচক ভাবে, খারাপ ভাবে প্রভাবিত করতে পারে। তাহলে এবার কি দেখিছে? হ্যাভ দিয়ে দিছে। তাহলে হ্যাভ যদি দাও তাহলে তোমার নাউন লাগবে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বার। ইফেক্ট নাউন, এফেক্ট ভার্ব, রাইট? এই তো সুন্দর। অ্যাডভার্সলি এফেক্ট, এই তো শেখ আরজু বলছো। এই শেখ আরজু তো আমার ইংলিশ স্টুডেন্ট, 26 ব্যাচের। তুমি কেন অ্যান্সার করতেছো বলো তো? ও, তোমরা তো কমপ্লিট সেন্টেন্স পড়ছো, তোমার তো ছিল এগুলা। দেখছো, বাচ্চারা চলে আসছে ক্লাসের মধ্যে। ওকে, এইটা মনে হয় খুব ইজি একটা কোয়েশ্চেন না? একদম ইজি প্রশ্ন। কেমনে বুঝবা? টেন্সের ক্লাসে পড়াইছি। দ্য টিচার আস্কড জাফর, শিক্ষক জাফরকে প্রশ্ন করলো, ড্যাশ ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে, তুমি কি তোমার বাড়ির কাজ গতকাল, তুমি কি এক্সারসাইজ করছিলা? ইয়েস্টারডে আমার মনে আছে, আমি যখন পড়াইছিলাম টেন্সের মধ্যে পাস্ট ইনডেফিনিট টেন্সের টেন্স মার্কার মনে আছে? ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, তারপর হচ্ছে লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো থাকলে কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই ইয়েস্টারডে কি বোঝাচ্ছে? তুমি যেটা সেন্টেন্স গঠন এটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে কোনটা পাস্ট ইনডেফিনিট? ক্যান কি পাস্ট? ক্যান তো প্রেজেন্ট টেন্সকে বোঝায়। হ্যাভ কি পাস্ট? হ্যাভ তো প্রেজেন্ট টেন্সকে বোঝায়, প্রেজেন্ট পারফেক্ট। আর কি প্রেজেন্ট? আর কি পাস্ট? না, আর কি? আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কোনটা হবে? একটা উত্তর সঠিক। ডিড ইউ প্র্যাকটিস? ডিড ইউ প্র্যাকটিস? আমরা বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব দুইটা টেন্সে নিতে হয়। একটা কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে। প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কি নেই? আমরা নেই হচ্ছে ডু অথবা ডাজ। আমরা ন্যারেশন টেক কোয়েশ্চেন ক্লাসে পড়িয়েছি। অপর দিকে যখন হবে পাস্ট ইনডেফিনিট তখন আমরা কি নেই? অক্সিলারি, আমরা নেই হচ্ছে ডিড। দেখো মিলেছে কিনা? টেন্সের ক্লাসে এই জিনিস পড়িয়েছি, টেক কোয়েশ্চেনের ক্লাসে এই জিনিস আমি প্রাইভেট ব্যাচে ধরে 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 সলভ করিয়েছি। তারপর আসো, which figure of speech has been used in this line? Life is a puzzle। এইটুকু দেখলেই মনে হয় উত্তর করতে পারার কথা। আমরা বলেছিলাম, হ্যাঁ, তোমাদের দেখবা রিটেনের প্রথম ক্লাস বা ফিগার অফ স্পিচের ক্লাস ছিল এটা। হ্যাঁ, ফিগার অফ স্পিচে কি পড়াইছি? যদি দেখো ভিন্ন দুইটা জিনিসকে তুলনা করা হচ্ছে কি দিয়ে? এজ অথবা লাইক দিয়ে, তাহলে কি হবে? সিমিলি। সিমিলি। অপর দিকে যদি এজ অথবা লাইক না থাকে, লাইক না থাকে, তাহলে কি হবে? তাহলে দুইটা ভিন্ন জিনিস সরাসরি তুলনা কি হয়? ম্যাটাফোর। ম্যাটাফোর, রূপক। ঠিক আছে? লাইফ ইজ এ পাজল। জীবন হলো একটা পাজল। জীবন হলো একটা কি? গেম খেলা।
তাহলে দেখো একটা হচ্ছে জীবন, একটা হচ্ছে পাজল, দুটা ভিন্ন জিনিসের তুলনা, তাদের মাঝখানে লাইকও নাই, অ্যাজও নাই, তাই না? ওই যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, জীবন একটি ডানা ভাঙা পাখির মতো, যে ডানা ভাঙা পাখি যে হাঁটতে পারে না। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, ওইখানেই তো বলেছিলাম লাইফ ইজ লাইকে কিন্তু নাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, ওই উদাহরণগুলো ক্লাসে ধরে ধরে দেখাইছিলাম। সরাসরি লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, তাহলে সরাসরি যখন তুলনা করা হবে ভিন্ন জিনিসের সাথে কি হবে? ম্যাটাফোর। উত্তর কি হবে? ম্যাটাফোর। আমার কাছে মনে হচ্ছে বেশ ইজি কোয়েশ্চেন ছিল এবং বইলা দিছি চারটা, বলছি এই চারটা থেকে প্রশ্ন আসবে, সিমিলি, ম্যাটাফোর, পার্সনিফিকেশন, অক্সিমোরন, চারটাই অপশনে দিছে এবং এই চারটায় আমি বেশি গুরুত্ব দিয়ে পড়াইছি। তোমরা বলছিলে ভাইয়া অমুকটা পড়ান তমুকটা পড়ান, এটা আমি বলছি না, এত কিছু লাগবে না, বলছে এই চারটা গুরুত্ব দিয়ে পড়বা। দেখো 2 নম্বরে সিমিলি 1 নম্বরে পড়াইছিলাম লাইফ ক্লাসে, 2 নম্বরে ম্যাটাফোর পড়াইছি, ম্যাটাফোর থেকে প্রশ্ন আসছে। বুঝছো দুচ্ছ বাবুরা? ম্যাটাফোর যেমন নজরুলের মতো, তবে নজরুল নয়। ওকে, আসি আমরা দ্য সিনোনিম অফ এক্সস্টেড। হ্যাঁ, শব্দটা বেশ আমার মনে কমন, যে আমরা বলি না অনেক সময় টায়ার্ড, এক্সস্টেড, আই এম এক্সস্টেড। হ্যাঁ, এক্সস্টেড মানে হচ্ছে খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, তাই না? তাহলে এক্সস্টেড মানে কি? খুবই ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত, পরিশ্রান্ত, পরিশ্রান্ত। হ্যাঁ, অথবা কি বলতে পারি? অথবা বলতে পারি যে ক্লান্ত, পরিশ্রান্ত। আবার একটা শব্দ আসে এখানে, সেটা কি? সেটা হচ্ছে দুর্বল, অত্যন্ত দুর্বল। ধরো খেলে আসছে অনেকক্ষণ, সে ধরো 1 ঘন্টা ফুটবল খেলে আসছে, তার অনেক এনার্জি লস হয়েছে, সে খুব দুর্বল। তাহলে দুর্বলে কি চেয়েছে? আমার সিনোনিম চেয়েছে। দেখো রিপ্লেনিশড। রিপ্লেনিশ মানে হচ্ছে পূরণ করা। রিপ্লেনিশ মানে কি? ধরো এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দেশের মধ্যে ধরো আলুর যেই ঘাটতি আছে পূরণ করা হইলো, হচ্ছে রিপ্লেনিশ, মানে পূরণ করা। হ্যাঁ, ঘাটতি পূরণ করা। তাহলে আমার চাইছি কি? আমার চাইছে হচ্ছে দুর্বলতা, তাই না? তাহলে পূরণ করা, তাহলে প্রথম শব্দ কি পাইলাম? পূরণ করা। ইনভিগোরেটেড, অত্যন্ত শক্তিপূর্ণ, শক্তিপূর্ণ। হ্যাঁ, শক্তিপূর্ণ, অত্যন্ত শক্তি, ইনভিগোরেটেড। ডেপ্লেটেড মানে হচ্ছে দুর্বল, দুর্বল। ডেপ্লেটেড মানে দুর্বল, উইকেন্ড, টায়ার্ড। এনার্জেটিক, তাও কি শক্তি। তাহলে কোনটা হবে? উত্তর হবে ডেপ্লেটেড। বুঝছো? এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নটা আসছে। এটা আমার মনে হয় এক্সস্টেড ওয়ার্ডটার সাথে একটু তোমাদের কঠিন লাগতে পারে এই ওয়ার্ডটা। হ্যাঁ, পূরণ করা, এটা নাও জানতে পারে। রিপ্লেসের একটা সিনোনিম এটা। হ্যাঁ, রিপ্লেস করা কোনো জিনিসকে, রিপ্লেটেড। তারপর আসি, শেষ। ওকে ছোট্ট বাবুরা, তাহলে এটা জানাও ইংলিশ প্রশ্ন মানে ওভারঅল কেমন লাগলো। হ্যাঁ, এমসিকিউগুলো ইজি হচ্ছে দেখলাম, তবে রাইটিং পার্ট কঠিন লাগছে। শেখ আরজু একটু, এই তুমি আরজুকে তুমি আমাদের আমার ইংলিশ স্টুডেন্ট না বলি তো, শেখ আরজু নাকি? হইতে পারে, আমি তো নামটা লাইভ ক্লাসে প্রায় বলি, নাকি আমি হয়তো ভুলও হইতে পারি আমার, অথবা হইতে পারে যে ও আগের পাওয়ার প্লের নাম বারবার বলছি, এই জন্য আজকে এখানে চলে আসছে। ওকে, আশা করছি ইংলিশ প্রশ্ন বেশ ইজি লাগছে। হ্যাঁ, অনেকেই বলতেছে ইজি। হ্যাঁ, ইংলিশ প্রশ্ন যদি তোমরা মানে খারাপ না করো, ইনশাল্লাহ ইংলিশ যদি ভালো করো। আর রিটেনে তো দেখলামই একটা প্যারাগ্রাফ আসছে। হ্যাঁ, রিটেনে তো একটা ভুল করছো। তোমাদের বারবার বলেছি আমরা, কিন্তু ওই যে শেষ দিনেও তোমাদের বললাম গাইডলাইন সেশনে, যে ঢাবিতে এমন হয় যে তোমার হায়ার এডুকেশন না লিখে কি দেয়, টার্সিয়ারি এডুকেশন। দেখো একটু শব্দ চেঞ্জ করে দেয়। তোমাদের মনে আছে উইকলির আমরা প্রথম মান্থলি টেস্টে তোমাদের 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম, ওইখানে ভাই বলছিলাম কি ফ্যামিলি রিলেশনশিপ প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। শিট দিয়েছিলাম, শিটে ফ্যামিলি রিলেশনশিপ ছিল, বারবার বলেছি এটা। এবং এটা প্যাসেজ পড়াইছি, আমার প্লেলিস্টে ছিল বারবার। এবং সেটা কি বলছে? বলছে যে দ্য প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি। তাহলে মানে ঘুরাই দিছে যে পরিবারের মধ্যে বাবা মার দায়িত্ব কি। তাহলে এটাই তো পারিবারিক সাধারণ জ্ঞান। তাই হচ্ছে একটু ঘুরাই দিছে, ওই ঘুরাই দিছে দেখে এখন সবাই বলে কমন পায় না, এই হচ্ছে সমস্যা। এখন যদি ঘুরাই দেয়, কিছুটা তো ঘুরাতে দিবে। তোমাকে ভার্সিটিতে একটু তোমরা জাজ করবে না, খালি বলো যে এখন তো বুঝতে পারছো যে আসলে যে অল ওভার পড়তে হয়। হ্যাঁ, শুধু খালি এক ধারছে একটা টপিক পড়ে যাব তা না। গত বছর উক্তি থেকে প্রশ্ন আসছে, উক্তি দেয়ই নাই। তো
দুইটা প্রশ্ন আসছে। এবার সাহিত্য থেকে প্রশ্ন আসছে। সাহিত্য যদি বলি আমি যে গানের সাথে তোমাদেরকে আমি গান, হাসন রাজার গান আমি ক্লাসেই পড়াইছি। হ্যাঁ, এখন হাসন রাজা আমি যখন গান পড়াইছি তখনই কিন্তু আমার এই মোরা একটি ফুলকে বাঁচাবো যুদ্ধ করি, এটা সাথে হাসন রাজাও আমি পড়ানো হয়েছে। তুমি যদি এখন খুলে দেখো দেখবা, আমি তোমাকে এটাও বলছি যে আমি হাসন রাজার জাদুঘরেও গেছি সুনামগঞ্জে। এখন তুমি যদি এখন যদি এটা না ধরো, এখন তুমি যদি ক্লাস না করো, ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কথা হচ্ছে গিয়ে যে আনকমন থাকবে সাধারণ জ্ঞান, তুমি ফুল কমন কেউ কমন ফাইতে পারবে না। কিন্তু যেগুলো পুরো লার্নিং কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে দেয়, যেগুলো আসছে, যেগুলো কমন পড়ার মতো বা কমন আসছে, সেগুলো যেন তার ভুল না হয় তুমি সেদিকে দেখো। হ্যাঁ, এখন 30টা কোশ্চেন সব অবভিয়াসলি কমন পড়বে না। আর এবার তো কোশ্চেন দেখছো তো যে সবকিছুতেই ঘুরাই দিছি, একটু ঘুরিয়ে দিছে যাতে তোমাদেরকে মাথা খাটায়। এখন তোমরা হচ্ছে গিয়ে ওই ব্যাচ, যে ব্যাচ একটু ঘুরাই দিলে সমস্যাটা হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। এই জন্য তোমাদের দেখা গেছে তোমাদের অল ওভার তোমাকে বলতেছো কঠিন হয়েছে। হ্যাঁ, অল ওভার স্ট্যান্ডার্ড তো অবশ্যই হয়েছে, কিন্তু কঠিন হয়েছে ওইরকম গত বছরের তুলনায় ঠিক আছে কিছুটা কঠিন। গত বছর খুবই ইজি ছিল। তোমরা ভাবো যে গত বছর যেরকম আসছে সেরকম আসছে, এটা আসলে কোনো সময় আইকিউ দিচ্ছে, আইকিউ কখনোই দেয় না, রাইট। হ্যাঁ, আমার দেখাও আজকে আইকিউটা ইজি ছিল, তারপরেও যে অনেকে আইকিউ একদম না পারলে সেটা পারবে না। তাহলে দেখো তুমি যদি 10-15 বছর ধরে দেখো বা 20 বছরের কোশ্চেন ঘাটলে তুমি আইকিউ পাবা না। হ্যাঁ, আমাদের অন্য জায়গায় আসছে আইকিউ, আমাদের ক্লাসও শুরু হয়েছে, কিন্তু আইকিউ চলে আসছে। তাহলে বলো অল ওভার পড়তে হবে তোমাকে, এটা বুঝতে হবে। তোমাদেরকে এই জিনিসটাই আমরা বুঝাতে পারি না। তোমাদের খালি একটা কথা, টপিক দেন, টপিক দিলে পারছো। বলো ওই যে শেখার যে বলছিলাম, ও আমি বললাম উইনার 5 স্ট্রেট ও পারতেছিল, কারণ অনেক কন্ডিশনাল সেন্টেন্স তো আমাদের ক্লাসে ছিল। আমি বাইরে আছি। হ্যাঁ, সাম্প্রতিক দেয় না, কম দিছে, যেটা হচ্ছে গিয়ে তুমি এবার বুঝতে পারছো যে আমি কেন লাস্টে গিয়ে সাম্প্রতিক পড়াই এবং আমি 2টা ক্লাসে পড়াই। তোমরা খালি বলছো যে এই 2টা ক্লাসে পড়লে হবে, কারণ তোমাকে তাকে মেইন টপিক শেষ করতে হবে। তোমরা মেইন টপিকে না যায় তোমরা যে আজাইরা জিনিস নিয়ে লাফালাফি করো। তারপর আমি তোমাদের এর জন্য আমি ফাইনাল ফাইটেও আমি লাস্টে আবার কিছু সাম্প্রতিক দিছিলাম, ঠিক আছে তোমরা যখন এত করতেছো তোমাকে আরো কিছু সাম্প্রতিক দেই। কিন্তু দেখো যে আমি যে 29-30 লেকচারে পড়াইছি সেগুলাই কিন্তু আসলে পরীক্ষায় প্রশ্নগুলো আসছে, যেগুলো সাম্প্রতিক, ঠিক আছে। আর জুলাই সনদ দেখো, জুলাই সনদ নিয়ে এখন 28টা অনুচ্ছেদ মুখস্থ করা সম্ভব না। তারপরে অনেক সময় ওই কোশ্চেনটা দাগানো যায়, যেরকম আমরা ক্লাসে দেখো, আমি অনেক সময় তোমাকে বলছি যে ক্লাসে আমি কিন্তু অনেক কথা বলি, সেটা পিডিএফও লেখা থাকে না বা তুমি বইতেও পাবা না। তারপর আমি অর্থনীতি আমি পড়াইছিলাম তোমাদেরকে, জিকে ফাইটার বইতে আছে, আমি এখন একটু আগে দেখতেছিলাম বইটার লাইনটা দাগানো আছে। হ্যাঁ, সো এখন তুমি যদি এখন ক্লাস না করো ঠিক মতন তাহলে তো হবে না। আমি তখন তোমাকে এই জন্য বলছিলাম, দেখো অর্থনীতি বা পৌরনীতি থেকে প্রশ্ন কিন্তু চলে আসে কিন্তু কি ঢাকা ভার্সিটিতে। আমার কথা হচ্ছে গিয়ে তুমি 25টা কোশ্চেন যদি ঠিকভাবে পারো, তুমি বাকি 5-6টা প্রশ্ন তুমি বাদই দাও। তুমি বাদ দিলাম আমি 10টা কোশ্চেন তুমি পারো না, তুমি 20টা কোশ্চেন পারবা না, আমাকে বলো তুমি 20টা কোশ্চেন পারবা না, সেটা আমার অ্যান্সার করো, তারপর আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, আইকিউটা কেন সোজা আমরা একটু পরে বুঝতে পারবো। তা চল আমরা শুরু করে দিই, লেট না করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে 1971 সালে ওরা এবার এই স্বাধীনতার ঘোষণাপত্র বা জুলাই ঘোষণা এগুলা নিয়ে কিন্তু তোমার জুলাই সনদ এই জিনিসগুলোর প্রতি কিন্তু ওরা কিন্তু কি প্রাধান্য দিছে, যে কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। বলো তোমরা কি দিছো সেটাকে বলো, 32টা এমসিকিউ হবে কত মধ্যে? 60-এর মধ্যে? 60-এর মধ্যে কি 32টা হবে সেটা বলতেছো? দেখো এবার যদি তোমাদের সব মিলে যদি 100-র মধ্যে 100 কিন্তু হ্যাঁ 100-র মধ্যে যদি 50+ থাকে তাহলে আসার পসিবিলিটি আছে। 50+ সবকিছু মিলায়া 50+, সো 50+ হলে আজকে মনে হচ্ছে, তাও এটা শিওর না, তাই না? এখন তো ডিপেন্ড করে যে আমরা এখানে কয়েকজনের কথা বলতেছি, অল ওভার সবার পরীক্ষা নিয়ে শুধু রেজাল্টটা দিবে, ঠিক আছে? তাহলে বলো এটা কি হইতে পারে, তোমার কাছে কি মনে হয়? সাম্য, সমতা, মানবাধিকার, গণতন্ত্র, নাকি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার? দেখো কি মনে হয় যে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা কি হইতে পারে? টাইম ম্যানেজমেন্ট একটা অনেক বড় একটা জিনিস। আমরা বারবার সেদিনও আমরা প্রাইভেট ক্লাসে বলছি যে টাইম ম্যানেজমেন্টটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। 32টা এমসিকিউ। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে কি অ্যান্সারটা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এটা হবে অ্যান্সার। এবার আসি 2 নম্বরটাই মনে হয় তোমার হচ্ছে কি, দেখো ব্রিক্স, আমরা এই ব্রিক্স দিয়ে আমরা খুব কথাবার্তা বলতেছিলাম। দেখো আমরা জানি যে মেইন যে ব্রিক্সের যে
কান্ট্রিগুলো আছে সেটার মধ্যে ব্রিক্সের পূর্ণ সদস্য না। ব্রিক্সের সাথে কোনো সম্পর্ক নাই তা না, কারণ আমরা জানি বাংলাদেশ ব্রিক্স ব্যাংকের সদস্য। বাংলাদেশ কিন্তু ব্রিক্স ব্যাংকের সদস্য। তাহলে এবার বলো কি হতে পারে? বাংলাদেশ যদি ব্রিক্স ব্যাংকের সদস্য হয় তাহলে কি হতে পারে? নট পর্যবেক্ষক, তাহলে এটা বাদ। দেখো অনেক সময় যেমন একটা কোশ্চেন আজকে আসছে, তুমি দেখবা আজকে এই কোশ্চেনটা তুমি অপশন দেখা বাদ দিতে পারো, তখন তুমি 3টা বাদ দিলে আমার একটাই থাকে, কোনটা সেটা একটু পরে বুঝবো আমরা। তাহলে যদি বাংলাদেশ যদি ব্রিক্স ব্যাংকের সদস্য হয় তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছো অর্থনৈতিক সহযোগী দেশ, কারণ যেহেতু ব্রিক্স ব্যাংকের কি মেম্বার, বাংলাদেশ কিন্তু ব্রিক্স ব্যাংকের মেম্বার। দেখো মিলে কিনা, কোশ্চেনের আনসারগুলো মিলে কিনা দেখো। এবার দেখো এই যে এই জিনিসটা দেখো আসছে, দেখো এবার আমরা একটু মিলাই। হ্যাঁ, কি বলছে? রিভার হবে মনে হয়, রিভার, খুব সম্ভবত রিভার মনে হয়। এখানে একটু বানানটা ভুল আসছে, কারণ বানান ভুল করলে করা যাবে না, এখানে আর আই হবে, আর আই। কি বলছে? যে রিভারকে যদি এরকম ভাবে লেখা হয় তাহলে ঢাকাকে আমি কিভাবে লিখবো? তাহলে দেখো আর আই ভি ই আর, কি বলছে দেখো এস, তার মানে কি দেখো পি কিউ আর এস, তার মানে আর এর পর কি বসাচ্ছে? এস বসাচ্ছে। আই এর পর জে, ভি এর পর ডাব্লিউ, ই এর পর এফ, আর এর পর এস। তার মানে বোঝা যাচ্ছে যে পি কিউ আর এস, তার মানে একটা গ্যাপ দিয়ে লিখছে। আই জে একটা গ্যাপের পর লিখছে, ভি এর পর ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ, ই এফ পরেরটা লিখছে, আর এর পর পি কিউ আর এস, তার মানে পরেরটা লিখছে। তার মানে আমার এই ঢাকা তাহলে কি হবে? পরেরটা হবে, পরেরটা হবে। তাহলে কি ডি এর পর কি ই, ই এইচ, ই এফ জি এইচ আই, এর পর কি বি, কে এর পর কি এল, এরপর বি, তার মানে কি হবে? ই আই বি এল বি। তার মানে কোনটা? ওই যে প্রথমটা, ই আই বি এল বি, এইটা হবে অ্যান্সার। দেখছো? যদিও তোমাদের আইকিউ তোমাদেরকে ক্লাস আমরা করাইতেছি, কিন্তু ঢাকা ভার্সিটিতে এই প্রথম যদি বলি যে এই প্রথম ঢাকা ভার্সিটির ইতিহাসে এই প্রথম কিন্তু সাধারণ জ্ঞান আইকিউ ঢুকাইছে। কিন্তু যদি এটা যদি একটু কেউ যদি বুঝতে পারে তাহলে কিন্তু অ্যান্সারটা করতে পারে। দেখো আমি নিজে তো এখন দেখে বললাম যে এখানে কি আর এর পর এস, তার মানে কি ডি এর পর আমার ই বসবে, তাহলে এইচ পরবর্তী আই, এরপর কি বি, জে কে এল, তার মানে কি এল, এরপর কি বি, এ বি সি এভাবে করে আসছে। তাহলে পরের ওয়ার্ডটা আসছে, তাহলে দেখো এখানেও তাই, সেম হিসেবে এখানেও তাই, তাহলে আমি কি হবে? ই এল বি এল বি। আচ্ছা, এবার চলে আসি আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একত্র হয়ে যৌথ অভিযান শুরু করছিল? বারবার ক্লাসে আমি হাজারবার বলছি, আমাদের 3টা বাহিনী যুদ্ধ করতেছিল আলাদা আলাদাভাবে, কিন্তু এই 3 বাহিনী একত্র হয়ে 21শে নভেম্বর যুদ্ধ করা শুরু করে, তাই আমরা পালন করি 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। তার মানে কি হবে? 21শে নভেম্বর 1971। এটা পারা উচিত, এটা কারো ভুল হওয়ার কথা না, 21শে নভেম্বর 1971। এবার আসো জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? এটা আমি ওভাবে ডিরেক্ট পড়াই নাই, আমি এইভাবে ক্লাসে বলতেছিলাম। দেখো যে আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতিও তাই কি যে 5-5-10 বছর থাকতে পারবে, হয় টানা নাহলে কি আলাদা আলাদাভাবে, মোট 10 বছর উনি থাকতে পারবেন একজন ব্যক্তি। আমি ক্লাসে বলছিলাম যে দেখো এটাও কিন্তু আমাদের বাংলাদেশে হওয়ার কথা, কারণ আমরা যখন এটা যদি কার্যকর হয়ে যায় জুলাই সনদ, তাহলে কিন্তু আমরা বলছিলাম যে যদি এটা কার্যকর হয় তাহলে কিন্তু দেখো 10 বছর, আমরা বলছিলাম যে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। দেখো তো দেখি যারা ঠিক মতন ক্লাস করছো, ক্লাসের মধ্যে কিন্তু আমি বারবার এটা বলছি যে এক ব্যক্তি 2 বারের বেশি যেন না থাকে, সেটা কিন্তু ওরা চেষ্টা করতেছে। সো জুলাই সনদে কিন্তু এটাই বলা আছে, তার মানে কি 10 বছরের বেশি থাকা যাবে না। আমরা দেখছি যে এই নিয়মটা আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ছিল না এতদিন, রাষ্ট্রপতির ক্ষেত্রে ছিল। সো এই জন্য আমরা দেখছি এক ব্যক্তিকে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। সো এটা কি হবে? অ্যান্সারটা 10 বছর। কি হবে এটা? 10 বছর। এটা কে পারছো? এটা কে পারছো? সমস্যা একটাই যে তোমরা ক্লাস ঠিক মতন ফলো করো না, সমস্যা হচ্ছে কি এইটাই। দেখো তোমরা অনেকেই বলছো যে আপু আমি 61তম দেখে আমি দাগাই নাই, কিন্তু দেখো এখানে এটা কিন্তু আসলে ওনারা ধরছে 61তম, কিন্তু এটা আসলে 60তমই হবে। কিন্তু এখানে ইজি কোন জিনিসটা? পাট বলে দিচ্ছে, তার মানে কি ফরিদপুরের পাট জিআই পণ্য, ফরিদপুরের পাট জিআই পণ্য। এটা প্রথম ক্লাসে থেকে আমাদের পড়ানো হয়ে গেছে, প্রথম না 2য় ক্লাসে মনে আমি এটা পড়াইছিলাম পাটের কথাটা। তাহলে কি হবে অ্যান্সারটা? ফরিদপুরের পাট। আমরা জানি ফরিদপুরে বেশি পাট জন্মে, পাটটাও আমাদের কিন্তু এটা পড়ানো ছিল। এবার আসি, মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করছেন? ছবি সহ দেখাইছি,
আর কিছু বলবো না, ঠিক আছে? ছবি সহ দেখাইছি। হ্যাঁ, আজকেও সকালবেলা নার্সিংয়ে ক্লাসে এটা পড়াচ্ছিলাম। হ্যাঁ, নার্সিংয়ের ক্লাসে এটা পড়াচ্ছিলাম, তারপর দেখি কোশ্চেন আসছে, তারপর আমি ওকে দেখালাম, যে ওকে দেখালাম দেখো যে এইটা আসছে, আমি ওকে দেখাই দিতেছিলাম যে খুদে বাড়ি। হ্যাঁ, যে তারপর আমি ছবিটাও দেখাইছিলাম যে খুদে বাড়ির যেই প্রকল্পটা কিরকম সেটা সব দেখাইছিলাম। মানে কি হবে অ্যান্সারটা? খুদি বাড়ি। এই যে খুদি বাড়ি। হ্যাঁ, অনেকে বলছো খুদে বাড়ি, এটা সবাই ভুল করো নাই। সংবিধান পড়াইছিলাম কিনা বলো? সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষে সমতার কথা বলা আছে? 28-2। ঠিক আছে, অনুচ্ছেদ আমাদের 153টা ধারা, কিন্তু সবগুলো আমাদের পড়া সম্ভব না, তারপরও কিন্তু আমরা ইম্পর্টেন্ট গুলো পড়াইছিলাম। তাহলে কি হবে? অনুচ্ছেদ 28 হবে। অনুচ্ছেদ 28। এটা কি দিচ্ছে আনসার? তো দেখো, এগুলো কিন্তু কমন প্রশ্ন, তাহলে তুমি যদি কমন প্রশ্নগুলো যদি না পারো তাহলে তো সমস্যা। তুমি আনকমন প্রশ্ন, আমি বলছি বারবার যে আনকমন প্রশ্ন থাকবেই, তুমি ওগুলোর দিকে তাকাইবাই না। যেগুলো কমন প্রশ্ন সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো। এবার বলছে দেখো যে খানার আয় ও ব্যয় জরিপ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? বলো, কারা খাতা কম্বল নিয়ে আসে ঢাকা শহরে? বরিশাল্লা। তাহলে কি হবে অ্যান্সারটা? বরিশাল হবে অ্যান্সার। তারপর আসো, নিচের কোন জন অন্য তিনজন থেকে ভিন্ন? এই যে দেখো, এই কোশ্চেনটা বললাম, ধর তুমি এটা পারো না, কিন্তু তুমি জানো, কি জানো? ভিঞ্চি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ, কয়দিন আগে লেকচার 28-এ পড়াইছি, তারা তিনজনই কি চিত্রশিল্পী? পড়াইছিলাম কিনা বলো? পাবলো পিকাসো উনিও চিত্রশিল্পী, ভিনসেন্ট ভ্যান গগ উনিও চিত্রশিল্পী। তাহলে অবভিয়াসলি যদি তিনজন চিত্রশিল্পী হয় তাহলে মানে বাকি একটা অ্যান্সার দেওয়াই যায়। সো তাহলে মানে কি হবে অ্যান্সারটা? মোজার্ট হচ্ছে গিয়ে মিউজিক কম্পোজার। সুরকার। তাহলে কি হবে অ্যান্সারটা? মোজার্ট হবে। ওকে, এবার আসো, বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? বলো কি হবে অ্যান্সার? আমি তোমাদেরকে পড়াইছি আমাদের 3টা স্তর আছে, তাই না? আমি তোমাদেরকে পড়াইছি 3টা স্তর, কিন্তু এই 3টা স্তরে যখন পড়াইছি তখন কিন্তু আমি 5টারই কিন্তু আলাদা আলাদা করে আমি পড়াই দিছিলাম। ঠিক আছে, কি ইউনিয়ন পরিষদ পড়াইছিলাম। দেখো, ইউনিয়ন পরিষদ যে আমাদের কয়টা ইউনিয়ন আছে, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, আর শহরের দিকে কি পৌরসভা আর সিটি কর্পোরেশন। দেখো তো, ডিরেক্ট 5টা পড়াই নাই, কিন্তু এগুলো তো পড়াইছি। সো এই জন্য বললাম যে একটু ঘুরায় প্রশ্নগুলো আসছে, 1, 2, 3, 4 আর কি সিটি কর্পোরেশন। প্রত্যেকটা জিনিসই আমার পড়ানো ছিল। সংবিধানের পরবর্তী ক্লাসের যেটা স্লাইডটা সেটা দেখো আমরা কিন্তু এই 5টা প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা পড়াইছি। তাহলে কি হবে অ্যান্সারটা? 5 হবে অ্যান্সার। কি হবে? 5 অ্যান্সার হবে। কি 5 ধরনের আমার কি আছে? তোমার স্থানীয় কি সরকার প্রতিষ্ঠান আছে। কই আমাদের পোলাপাইন? কই সব আমাদের পোলাপাইন? কি হাওয়া হয়ে গেছে? তোমাদের সমস্যা হচ্ছে গিয়ে তোমরা চাও 30টা কমন পাওয়াইতে। 30টা কমন কোনোদিন কেউ কমন ফালাতে পারবে না। আমি সবসময় বলছি যে 30টা কখনো কমন ফালানো যাবে না। হ্যাঁ, যদি প্রশ্ন যদি একটু ঘুরাই দেয় তাহলে 30টা প্রশ্ন কমন কেউ ফালাতে পারবে না। তোমাদের কথা হচ্ছে গিয়ে তোমাদের মন মতো তোমাদের 30টা প্রশ্ন কমন ফালাইতে হবে, তোমাদেরকে প্যারাগ্রাফ কমন ফালাইতে হবে, তোমাদের বাংলার কি বলে রিটেন কমন ফালাইতে হবে, সব কিছু কমন ফালাইতে হবে, মানে 100তে 100 তোমাদের কমন ফালাইতে হবে, না হলে আমরা ভালো না। এই হচ্ছে সমস্যা। তোমাদের মানে কমেন্ট দেখলাম আর কি আমাদের প্রাইভেট গ্রুপে, আমার আসলে কিছু বলার নাই, বুঝছো? এত সার্ভিস দেওয়ার পর তোমরা যদি এসব কমেন্ট করো, আমাদের আসলে কিছু বলার নাই। এখন আমরা আমাদের মতন সাধ্যমতো চেষ্টা করছি। এখন তুমি যদি তোমার পড়া ঠিক মতো না পড়তে পারো তাহলে এটা আমার কি করার আছে বলো? কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশে অবস্থান করছে? এটা কিন্তু আমরা সবসময় বলছি, দেখো যে আমরা জানি সৌদি আরবে সবচেয়ে বেশি কিন্তু আমাদের প্রবাসী কি বসবাস করে, ঠিক আছে? কিন্তু এই বছর আমাদের রেমিটেন্স আসছে কিন্তু বেশি ইউএসএ থেকে, কিন্তু বেশি মানুষ বাস করে। তুমি দেখবা যে আমাদের অনেক শ্রমিক ভাইরা কিন্তু কাজ করে কোথায়? সৌদি আরবে প্রচুর মানুষ কিন্তু তোমার কাজ করতে যায়। সেই হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী কোথায় আছে? সৌদি আরবে। তাহলে কি হবে অ্যান্সারটা? সৌদি আরব। 4টা দেশে কিন্তু বাংলাদেশের মানুষ যায়, কিন্তু সবচেয়ে বেশি অপশন অনুযায়ী কোনটা হবে? সৌদি আরব হবে। এবার 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অধীনে ছিল? এটা তো একটা
মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়? ঢাকা শহরে। তার ঢাকা শহর কোন সেক্টরে? 2 নম্বর সেক্টরে, সেক্টর 2। তাহলে বলো এখন তুমি যদি এগুলো যদি না পারো, এখন একজন কয় কিছুই বল তার কমন পড়ে নাই, তাহলে তাহলে কি কি বলবো তারে? বলো কিছুই কমন পড়ে নাই, তাহলে ও কি পড়ছে? তাহলে ও কি পড়ছে গত 3 মাসে? তোমাদের এরকম অবস্থা, তাহলে বুঝো যে একটা ধাক্কা খাইছো, সামনে আরো পরীক্ষা আছে, আরইউ আছে, সিইউ আছে, জেইউ আছে, তারপর খুলনা, এই যে খুলনা তো এই সপ্তাহে পরীক্ষা, সামনের সপ্তাহে পরীক্ষা। সো এগুলোকে তুমি টার্গেট করো, যে একটা ভালো হয় নাই তুমি আরেকটা জন টার্গেট করো। এবার দেখো কি বলছে নিচে, কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 25-এ উল্লেখ করা হয় নাই? উল্লেখ করা হয়, যেমন আমরা এটা বারবার বলছিলাম, দেখো যে আমি যখন যে সংবিধান সংস্কার কমিশন পড়ানোর সময় তখন বলতেছিলাম যে আমাদের বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করার কথা বলা আছে, তাহলে এটা হবে না। তারপর আমাদের বাংলাদেশের নাগরিকরা আমাদের একবার কিন্তু সংবিধানে বাংলাদেশি, আমরা কি জাতি হিসেবে বাঙালি, ওখানেও ওরা বাংলাদেশি অ্যাড করছিল, ওটাকে আবার নতুন করে নিয়ে আসবে, তাহলে এটাও আমার কিন্তু উল্লেখ করা আছে। তারপর আমাদের যে নারী প্রতিনিধিত্ব, আমরা এখন জানি আমাদের এখানে 50 জন হচ্ছে গিয়ে সংরক্ষিত মহিলা, এটাকে বাড়াবে। তারপর মোটামুটি 3টা বোঝা যায় যে এগুলা কি জুলাই সনদে থাকার কথা। তাহলে কি হবে অ্যান্সারটা? কোনটা নাই? চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এটা হবে অ্যান্সার। HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তুমি যখন এটা পড়ো HDI মানব উন্নয়ন সূচক, তখন তুমি দেখো ওখানে আমার মাথাপিছু আয় পড়ছি, হ্যাঁ, গড় আয়ু পড়ছি, তারপরে শিক্ষা নিয়ে পড়ছি। তার মানে তো বোঝা যাচ্ছে যে তারা কোনটা নিয়ে কাজ করে। দেখবা তুমি গড় আয়ু এই জিনিসগুলো কিন্তু এই HDI এর মধ্যে থাকে। তাহলে কি হবে অ্যান্সারটা? এই যেটা হবে শিক্ষা, স্বাস্থ্য এবং কি আয়ু হবে, তাহলে আয়, মাথাপিছু আয়, ওখান থেকে দেখো। তাহলে মাথাপিছু আয় ওটা দেখে তো তুমি এটা দাগা দিয়ে আসতে পারো, মাথাপিছু আয় এটা দেখে কিন্তু এই অ্যান্সারটা করা যায়, বি হবে অ্যান্সার। দারফুর, দেখো আমরা লাস্ট ক্লাসে সুদান নিয়ে কথা বলছিলাম, আলফাশের দারফুর শহরটা তুমি দেখো তোমার স্লাইডে লেখা আছে, 30 নম্বর লেকচারে স্লাইডে লেখা আছে দারফুর অঞ্চলটা নিয়ে। তার মানে আমরা জানি এখানে কিন্তু গৃহযুদ্ধ হয়েছে, গৃহযুদ্ধ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। তার মানে কি হবে অ্যান্সারটা? যে দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে। তার মানে এই যে এটা ওরা ঠিকই এই সুদানের এই গৃহযুদ্ধ নিয়ে কিন্তু প্রশ্নটা করছে, এটা একটা সাম্প্রতিক। শুনো, বৃষ্টি বিশ্বাস এগুলো বইলা লাভ নাই, বুঝছো? ওই যে বললাম না যে আমাদের তো বুঝছো না 7000 স্টুডেন্ট, সবাইকে তো আমরা মন মতো করতে পারবো না। ওই মন মতো করতে না পারলে তখন তারা হচ্ছে গিয়ে সমালোচনা করা শুরু করে। তোমাদের 25 ব্যাচ হচ্ছে গিয়ে এটাই সমস্যা। আবার আমি বেশি বললে বলবো আমি দেখি তোমাদেরকে বকা দেই, তো বকা দেই কেন? তো বুঝতে পারতেছো যে কেন পড়াশোনা করার কথা বলি, এই যে এখন অনেকে ধাক্কা খাইছে। তো যাই হোক, এফসি নারী এশিয়া কাপ 26-এ জায়গা নিশ্চিত করতে, দেখো ওরা সবসময় এখন নারী এশিয়া কাপ বা নারীদের যে খেলাগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করে, নিচে কোন দেশকে পরাজিত করছে? বলো কি হবে অ্যান্সার? কে অ্যান্সার করতে পারছো এটা? কে অ্যান্সার করতে পারছো এটা? কাটমার্ক কত হইতে পারে ফয়সাল? সেটা হচ্ছে গিয়ে বললাম না যে 3টা ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দেয়, সায়েন্স, আর্টস, কমার্স। তো সবারই কাটমার্ক ওভাবে সেম থাকবে না, আর্টসে কাটমার্ক কম হবে, সায়েন্সে কাটমার্ক বেশি হবে। আবার তোমার ডিপেন্ড করতেছে কারণ সিট সংখ্যার উপরে, সব কিছু মিলায় সবার কাটমার্ক একরকম হবে না। 3টা ভাগের কাটমার্ক 3 রকম হবে, এটা কমন না যে তোমাকে একটা কাটমার্ক বলে দিলে হবে। কিন্তু এবার বলতেছি আমরা একটা যে অল ওভার, যে যদি তুমি 50-এর উপর পাও তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু আর্টসের কি সিট সংখ্যা বেশি। সো দেখা যাচ্ছে যে 50 পাইলেও আর্টস থেকে হইতে পারে, চান্স হইতেই পারে, ঠিক আছে। কিন্তু আবার সায়েন্সে দেখা গেলে বেশি হইতে পারে, কারণ সায়েন্স সিট কম। সিট কম হলে তোমার তো কম্পিটিশন বেশি, তুমি যদি মানুষ বেশি থাকে ওটার উপরে ডিপেন্ড করে কাটমার্কটা হবে, এক্সাক্ট কেউ বলতে পারবে না। আচ্ছা, এটা হবে অ্যান্সারটা কি হবে? মায়ানমার হবে, মায়ানমার। যে কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? যারা 30 নাম্বার লেকচারটা করছো, 30 নাম্বার লেকচার, 30 নাম্বার লেকচারটাতে যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এটা পারা উচিত। একদম আমি এটা দিয়ে স্টার্ট করছিলাম জানুয়ারির 25 একদম ফার্স্ট এই লেকচার এটা দিয়ে স্টার্ট করছিলাম। দেখো এখানে লেখাই আছে যে
ডোনাল্ড ট্রাম্প সেকেন্ডবারের মতন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় 20 জানুয়ারি 2025। এখন তাহলে বলো যে এটা আমার ক্লাসে ছিল না, তাহলে কি হবে? তাহলে বুঝতেই পারতেছো, আমি তোমাকে অলরেডি বলে ফেলছি। একদম কি 20 জানুয়ারি 2025 একদম পুরো ডেট সহ আমার কিন্তু হলুদ করা আছে। হ্যাঁ, তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে কি হবে অ্যান্সারটা? অবভিয়াসলি যুক্তরাষ্ট্র, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বের করে নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, তাহলে কি হবে? অবভিয়াসলি ইউএসএ হবে। এবার আসো, একটি ছক্কা নিক্ষেপ করলে, এটা করলে হবে, বিজোড় সংখ্যা আসার পসিবিলিটি কত? দেখো এইটা হচ্ছে কি আমরা পরিসংখ্যানে, আমি পরিসংখ্যানে করছিলাম সম্ভাব্যতা, তাই না? প্রবাবিলিটি সম্ভাব্যতা কি আছে? ছক্কা, তার মানে কি আমরা জানি যে যেটা থাকবে সেটা হচ্ছে কি নিচে দিতে হয়। ছক্কা তার মানে কি 6। এখন কি বলছে? বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? মানে 1 থেকে 6 মধ্যে আমার বিজোড় সংখ্যা কয়টা? 1, 3, 5, রাইট? তাহলে কয়টা? 3টা সংখ্যা, এখানে সংখ্যা কয়টা? 3টা। এটা উপরে বসবে, তাহলে কি 3। তাহলে কি হবে? হাফ। এটা তো আমাদের ছোটকালের অঙ্ক, তাহলে কি হবে? হাফ হবে। এখন তোমরা তো আবার আজকে এখনই পড়ো, 2 মিনিট পরে ভুলা যাও, আর এটা তো ছোটকালের অঙ্ক, এটা তো আরো ভুলবা। এটা তো তোমার না করলে তো এমনিও পারা যায় এটা, তাই না? ছক্কার অঙ্ক করো নাই তোমরা করো নাই? আমরা তো করছিলাম প্রবাবিলিটি। তাহলে আমি কোন আমলে করছি? আমি তো আর করিই নাই অঙ্ক আর পরে, তাহলে আমি কেমনে পারলাম এটা বলো? সম্ভবতা তো আমরা পড়ছিলাম মনে হয় কিসে, এইচএসসি লেভেলে পড়ছিলাম মনে হয়। তাসের অঙ্ক আছে, তার সাথে 52টা। হ্যাঁ, লাল পড়ার সম্ভাবনা কতটুকু, এরকম আছে না, যে টেক্কা পড়ার সম্ভাবনা কতটুকু, এরকম অঙ্কগুলো কিন্তু আমরা এইচএসসি লেভেলে আমরা করছিলাম ছোটকালে। এখন জানি না তোমরা করছিলা কিনা, বাট আমাদের সময় ছিল এই সম্ভাব্যতা, প্রবাবিলিটি। এখান থেকে প্রশ্নটা আসছে, তাহলে কি হবে? হাফ হবে অ্যান্সার। তোমাদের ছিল এসএসসিতে, মানে এরকমই হয়, এসএসসি বা এইচএসসিতে ছিল। কয়বার পড়াইছি এই কোশ্চেন? আমি 3বার পড়াইছি, 3বার কোশ্চেন আমি 3বার পড়াইছি ক্লাসে। আমি লেকচার 30-এ পড়াইছি, লেখা আছে আলোচিত 2 মামলা। লেকচার 30-এ পড়াইছি আলোচিত 2 মামলা। জাতিসংঘ পড়ানোর সময় আমি যখন পড়াইছি যে আইসিজে, তখন কি বলছিলাম? যে একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে মামলা করবে, একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে না। তখন আমি ক্লাসের মধ্যে লেখায় দিছিলাম যে গাম্বিয়ার বিরুদ্ধে মামলা করছে, মায়ানমারের বিরুদ্ধে মামলা করছে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার জন্য, আর এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে যে গাজা গণহত্যার জন্য। ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছিল কে? দক্ষিণ আফ্রিকা। কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখন নিজেরাই বলো তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে নিজেরাই বলো কি হবে? এই যে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কারণ যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে বলছে, এটা গাম্বিয়া হইতো। যদি বলতো মায়ানমারের বিরুদ্ধে, তাহলে এটা হইতো, দেখছো, মায়ানমারের বিরুদ্ধে হলে এটা হইতো, কিন্তু বলছে ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে কি হবে? দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করছে? এটা আমি অলরেডি পোস্ট করছি যে আমি এটা বাংলায় পড়াইছি, গুম বিরোধী, তাই না? আমি এটা পড়াইছি যে গুম বিরোধী, পড়াইছি কিনা? লেকচার 29 গুম বিরোধী সনদে বাংলাদেশ। তাহলে এখন গুম মানে কি বলো? গুম মানে কি? ডিসঅ্যাপিয়ারেন্স। এখন এই জন্য বললাম যে প্রশ্ন এবার একটু ঘুরায় বলছে, বাট এখন ডিরেক্ট দেয় নাই। এখন তুমি তো ওই যে ডিরেক্ট পড়ার অভ্যস্ত। দেখো গুম মানে কি? ডিসঅ্যাপিয়ারেন্স, হাওয়া হয়ে যাওয়া, গুম করে ফেলা। হ্যাঁ, তাহলে কি হবে? এইটা হবে অ্যান্সার। ডিসঅ্যাপিয়ারেন্স দেখে হচ্ছে কি এটাকে অ্যান্সার করতে হবে। তাহলে কি হবে? বি হবে অ্যান্সার। এটা গুম বিরোধী সনদে বাংলাদেশ চুক্তি করছি। মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোথায় বলো? এখন বলো যে সাহিত্য কেন পড়াইছে, বুঝতে পারছো? যে বাংলা পড়ানোর কারণ হচ্ছে কি এটাই, বা গান বাজনা, শিল্প সংস্কৃতি পড়ার। তার মানে এবার শিল্প সংস্কৃতি থেকে 2টা প্রশ্ন আসছে, 2টা অলওয়েজ এটা করে ঢাকা ভার্সিটি, যে একটা টপিক থেকে 2টা প্রশ্ন করে। এবার করছে এইখান থেকে
তারপর জুলাই সনদ থেকেও 2টা প্রশ্ন করছে, এবার দেখো এটা থেকেও 2টা প্রশ্ন করছে যে মরমী কবি, মনে আছে তোমরা নিজেরাই বলছিলে আপু মরমী কবি কি হেন তেন, হাসান রাজা পড়ার সময় নিজেরাই বলছো। সুনামগঞ্জ হবে, কি হবে একটা সুনামগঞ্জ, ঠিক আছে। দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? দেখো এটা আমি বলছি যে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কে? জাপান। সবচেয়ে বেশি ঋণ দেয় কে? জাপান। সবচেয়ে বেশি সাহায্য করে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে জাপান কিন্তু এরকম কি বড় বড় কাঠামোতে কিন্তু আমাদেরকে হেল্প করে। সো তুমি দেখো ওই যে বলো না একটু ঘুরায় প্রশ্নটা করছে, ঘুরায় প্রশ্ন করছে, তাহলে সবচেয়ে বেশি সাহায্য করতেছে, তার মানে কি অবভিয়াসলি এটা কি হবে? জাপান হবে। এখন তুমি বলো, এখন তুমি বুঝতে পারছো যে খালি পিডিএফ পড়ে যাবো, খালি বই পড়ে যাবো, ঠিক আছে, কিন্তু ক্লাস করুম না, এটা হচ্ছে প্রবলেম। মেশিন লার্নিং কোনটির উপশাখা? এই যে এখন আমরা যেটা নিয়ে তোমরা কত কিছু বানায় ফেলাও, কত কিছু করে ফেলাও, কি করো তোমরা, কি নিয়ে তোমরা এখন? হ্যাঁ এক তো আছে, হ্যাঁ চ্যাট জিবিটি, ব্যাস পাইছো এক চ্যাট জিবিটি, তাহলে কি হবে অ্যান্সারটা? এটা তাহলে হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লিভ নো ওয়ান বিহাইন্ড নিচের কোনটির মূলনীতি? আমরা কিন্তু পড়াইছিলাম জিনিসটা, সেটা কি বল দেখি, কোনটা হইতে পারে? সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, এটা এমডিজি না, তাহলে কি হবে? আমরা আরেকটা জিনিস পড়ছিলাম এখন, যেটা আমাদের বর্তমানে খুব চলতেছে, যেটা আমরা জানি 16 থেকে 30 কি এসডিজি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তার মানে এইটা হবে আনসার, এটারই মূলনীতি এটা। সম্প্রতি কতটি ব্যাংককে একীভূত করে সমৃদ্ধ ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? লেকচার 29-এ পড়ানো হয়েছে, লেকচার 29-এ পড়ানো হয়েছে। যখন আমরা লাস্টে আমরা অন্যান্য সাম্প্রতিক বিষয় বলে গেছি, এই দেখো যে রুহাব, আয়ান খান রুহাব যখন আমরা পড়াইছিলাম তখনই কিন্তু আমাদের এখানে ছিল এই যে 5টি শরিয়া ভিত্তিক, আমার লেখাও আছে কত 25 সালের সেপ্টেম্বরে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে নাম করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। তাহলে কি হবে অ্যান্সারটা? 5টা। এই যে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এখন কবা সমৃদ্ধ মানে কি? ইউনাইটেড। বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প হিসেবে কোনটি বিবেচিত হয়? যেহেতু আমরা এবার দেখছি এটা ভূমিকম্প হয়েছে, সো এই জন্য ওরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রশ্নটা করছে। যদিও আমরা পড়ছি কোনটা, নরসিংদীর আর্থকোয়েকটা পড়ছি, কারণ যেহেতু এটা নতুন হয়েছে একদম সাম্প্রতিক। এটা হবে অ্যান্সারটা অপশন অনুযায়ী 97-এ চট্টগ্রামের আর্থকোয়েক। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা? এটা একদম রিসেন্ট, একদম রিসেন্ট, হ্যাঁ একদম রিসেন্ট প্রশ্ন, নভেম্বরের লাস্টের দিকের প্রশ্ন। তাহলে বুঝতে পারছো যে ওরা প্রশ্ন বেশি দিন হয় নাই যে করছে। তোমার খালি বলো 1 মাস আগে হয়ে যায়, 1 মাস আগে হয়ে যায়, আসলে 1 মাস আগে হয় না। এখন তো বুঝতে পারছো এটা হবে 30শে নভেম্বর 25 এটা প্রতিষ্ঠা করা হয়েছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতা গীতিকার গ দিয়ে গোবিন্দ হালদার, বারবার বলছি, তাহলে মানে কি হবে? গ গ গোবিন্দ হালদার। তাহলে দেখছো সংস্কৃতি বা শিল্প সংস্কৃতি থেকে 2টা প্রশ্ন। আবার ওদিকে যদি ধরি ইন্টারন্যাশনালও কিন্তু একটা এরকম কিন্তু তোমার এই শিল্প সংস্কৃতি থেকে প্রশ্ন আসে। অর্থনীতি পড়াইছি, আমার লেকচারটা মনে নাই, আমি আমার বইতে দেখলাম জিকে ফাইটারের মধ্যে একদম লাইনটা লেখাই আছে যে মুদ্রাস্ফীতি ঘটে কখন? যখন অর্থের যোগান বৃদ্ধি পায়। তুমি যদি যাদের কাছে জিকে ফাইটার বই আছে বইটা খুলো, জিকে ফাইটারের বইতে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আলাদাভাবে টপিকই আছে। যারা জিকে ফাইটার বইটা ফুল পড়তে পারছো তাদের কাছে এটা কমন পড়ার কথা। ওকে, তাহলে আমরা মোটামুটি সবই প্রশ্ন করে দিলাম। 30-15 মানে কি 60টা প্রশ্ন আমরা সলভ করে দিলাম। মোটামুটি আমাদের এইটাই যে অ্যান্সারগুলো মোটামুটি আমরা সর্বাধিক সঠিক অ্যান্সার করে ধরে আমরা বলে সলভটা দিছি। সো এখন তাহলে বুঝতে পারবা তোমাদের অবস্থানটা কীরকম, হ্যাঁ, যে তোমরা যে পরীক্ষাটা দিয়ে আসছো আর 740। সো তুমি যদি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো রিটেনটা, আর এখানে যদি এমসিকিউটা মোটামুটি ভালো হয় যে 60 পাওয়া লাগবে না, 60 পাওয়া লাগবে না যে অবস্থা, হ্যাঁ সবার। সো যদি একটা ভালো মতো মোটামুটি লেভেলে একটা পরীক্ষা দিয়ে আসলে আশা করা যায়, হ্যাঁ, যে তোমার আসতে পারে। কনফার্ম করে বলবো না, কারণ এটা কোনো নিশ্চয়তা নাই,
কারণ আবারও বলতেছি যে কাটমার্ক 3টা বিভাগের জন্য কিন্তু 3 রকম হবে। তুমি সায়েন্সের হলে তোমার একরকম আসবে, দেখা যাবে আর্টসের একজন নাম্বার কম হওয়া সত্ত্বেও হয়ে যেতে পারে, কারণ তার ওদিকে কি তোমার আর্টসের কি সিট বেশি, এই কারণে হচ্ছে গিয়ে এইটাই। সো এখন তোমার সামনে কি আছে দেখো, সামনে আমার কেইউ 18 তারিখে, জেইউ, জেএনইউ, তারপরে হচ্ছে গিয়ে কি আছে সামনে আরো আরইউ, সিইউ, তারপরে কুমিল্লা। যদিও কুমিল্লাতে তোমাদের যার যার বিভাগ থেকে প্রশ্ন আসবে, যারা সায়েন্স তাদের তো আমরা হেল্প করতে পারবো না ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে। তারপরে সাস্টেরও একই অবস্থা, সাস্টও দেখা গেছে যে কি বিভাগ থেকে বিভাগ ওয়াইজ থেকে প্রশ্ন করবে না। এই দুইটা জায়গায় তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু ধরা খাবা, কারণ যেহেতু সায়েন্সের তোমার বিভাগ থেকে প্রশ্ন আসবে। এরপর দেখো এরপরে দেরি আছে, জিএসটি দেরি আছে, 7 কলেজে কোনো কিছু দেয় না এখনো, ঠিক আছে, এগুলা তাহলে আমি লাস্টে ধরলাম এগুলা, ঠিক আছে। তারপরে এনইউ এখনো কোনো ডেট দেয় না, কিন্তু এই বছর এই মাসের মধ্যে তো অবশ্য বলে দিচ্ছে যে মানে ফর্ম ফিল আপ করতে হবে। তো তার মানে তোমার পরীক্ষা কিন্তু আরও আছে, এমন তো না এক পরীক্ষা দিছো থেকে শেষ, তা তো না। তুমি যেমন আমি তোমাকে বলছিলাম গত বছর এরকমও হয়েছিল আমাদের নাহিয়ান, যে ও আমাকে বলছিল যে ওর ইংলিশে ওর 4.5 আসবে রিটেনে, তাই আসছে 5 আসে না, থেকে ফেল, কিন্তু ও পরে দেখো জেউতে গিয়ে চান্স পাইছে। সো তোমরা এটাই রাখো যে সামনে যে টার্গেট আছে এখনই কাটাকাটি না করে সামনে যে টার্গেটগুলো আছে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। এখন তো বুঝতে পারছো যে পড়াশোনা না করলে যে কি হবে, সেটা আজকে ধাক্কাটা খাইছো যারা আজকে ফার্স্ট পরীক্ষা দিছো। এতদিন তো গায়ে হাওয়া লাগাইছো, যা ইচ্ছা করছো, হ্যাঁ, তোমাদের তো মানে সমস্যা কি যে সেটা তোমরা টিচারকে সম্মান দিতে জানো না, তোমরা খুচায় খুচায় কথা বলবা। কিন্তু একটু যদি তোমরা যদি ফেসবুকের এই রিলস দেখা কমায় যদি একটু পড়ার দিকে মনোযোগ দিত, তাহলে আজকে অনেকের পরীক্ষাটা ভালো হইতো। তো যাই হোক, তাহলে আর কিছু বলবো না, তোমাদেরকে অনেক কিছু বলছি, আর আমি সামনে ফার্দার তোমাদের কোনো বকাশকা দিব না, বুঝছো। তোমাদের বিহেভিয়ারে আমি অনেক দুঃখিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখো, যে এই যে ইউনিভার্সিটিগুলো আছে যাদের টার্গেট, অনেকের টার্গেট আছে আবার আরইউ, অনেকের টার্গেট আছে সিইউ। তুমি এখনই দেখছো, বুঝতে পারছো পরীক্ষার প্রশ্নগুলো কিরকম হইতে পারে, তুমি সেভাবে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের সবই ক্লাসগুলো করা আছে, তুমি ক্লাসগুলো বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, হ্যাঁ, যেগুলো তোমার কাছে মনে হয়েছে। যেমন কেইউতে রিটেন আছে, ঠিক আছে, কেইউতে তোমাদের রিটেন আছে, দেখো ঢাকা ভার্সিটির মতোই কিন্তু রিটেন থাকবে বাংলা ইংলিশে, হ্যাঁ, বাংলা ইংলিশ লিখলাম, হ্যাঁ, বাংলা ইংলিশে রিটেন আছে। তুমি সেভাবে প্রিপারেশন নাও। অনেকে বললা যে আমার আজকে ভালো হয় না রিটেন, তো তুমি সেভাবে প্রিপারেশন নাও। তোমাকে নিতে হবে তো, তোমাকে তো তোমার পড়া তোমাকে করতে হবে। তোমাকে বারবার বলছি তোমার পড়া তোমাকে করতে হবে। তোমার পড়া আমি করে দিতে পারবো না, তোমাকে আমি ধরাই দিচ্ছি, এখন তোমাকে আমি মুখে তুলে দিচ্ছি, এখন তোমাকে গিলতে হবে চাবায়া। এখন তোমারটা তো আমি চাবায়া, তোমারটা তো আমি গিলা দিতে পারবো না, বুঝা গেছে। এনিউর এক্সাম কি দিছে, ডেট দিছে? এনিউর এক্সাম কি ডেট দিছে 9 জানুয়ারি? এই এনিউর এক্সাম কি ডেট দিছে? এটা কি ডেট দিছে কিনা দেখো তো। এটা তো জিএসটি তো তোমার দেরি আছে এপ্রিলে, হ্যাঁ, এটা বাদ দিলাম এখন আপাতত। এইদিকে মানে নির্বাচনের আগে হচ্ছে গিয়ে আমার পরীক্ষাগুলা হয়ে যাবে, এই 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 হয়ে যাবে। এনিউ ডেট দিছে কিনা একটু শিওর হয়ে জানাও তো, 9 জানুয়ারি যে বললা। না না মুইজ, আর বকা দিব না ভাই, তোমাদেরকে বকা দিয়ে আমি খারাপ হয়ে গেছি। এনিও কি ডেট দিছে দেখো তো। একজন বলো 9 জানুয়ারি, এটা কি শিওর নাকি? জি কি 18-19টা হলো কিন্তু অনেক যথেষ্ট। আফরিন জাহান লেখছো যে, যাই হোক, এখন যদি এনিউ ডেট দেয় আমি তো জানাই দিব যে এনিউ ডেটটা কবে। সো এনিউতে তোমাদের যেটা আমি বলি, আবার ন্যাশনালে তোমার দেখো জিকে বাংলা ইংলিশ কমন যা যা পড়ছো এখানে, তাই 60 মার্ক এখানে তোমার এখানে কাভার হবে, 60 মার্ক, 20 করে এখানে 60, বাকি 40 হচ্ছে গিয়ে যার যার বিভাগ থেকে পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যার যার বিভাগ ওয়াইজ প্রশ্ন আসবে। সায়েন্স থেকে সায়েন্স, আর্টস থেকে আর্টস, কমার্স থেকে কমার্স, এই 40 মার্কস তোমাকে যার যার বিভাগ থেকে পরীক্ষা পড়তে হবে। তোমাদের 60 মার্ক কিন্তু আমরা কাভার করে দিছি অলরেডি, 60 মার্ক তোমাদের অলরেডি কাভার হয়ে গেছে। আর এই নিউতে তো কঠিন প্রশ্ন হয়ও না,
ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, যে তোমার যে প্রিপারেশন নিচ্ছে তুমি আরো অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা, কিন্তু কথা হচ্ছে গিয়ে পড়াশোনা করে দিও। পড়াশোনা ছাড়া করে দিলে তোমরা বুঝতেই পারছো আজকের যে অবস্থা। ওকে, তাহলে ইনশাল্লাহ তাহলে আবারও কোনো সময় দেখা হবে কোনো না কোনো ক্লাসে। আপাতত আল্লাহ হাফেজ, টাটা। তাহলে আমরা মোটামুটি 60টা প্রশ্ন আমরা আজকে পড়াই দিছি। ওকে, হ্যাঁ আমার জানা মতো তো এনিউ ডেট দেয় নাই। তা একজন কেন বললো যে এনিউ ডেট দিছে, এই জন্য বললাম যে 31 ডিসেম্বর পর্যন্ত লাস্ট, হ্যাঁ মানে ফর্ম ফিল আপ করা, বাট ডেট দেয় নাই। বাকিগুলো ডেট দিছে, যখন সবই ডেট দিয়ে দিছে।